স্যার, আসতে পারি? প্রথম দিনেই ক্লাসে 5 মিনিট দেরি হয়ে যাওয়ায় কিছুটা সংকোচ নিয়ে অনুমতি চাইল ইরাম। ভেতরে স্মার্ট বোর্ডের সামনে দাঁড়িয়ে থাকা লম্বা লোকটা তাদের মুখ ঘুরিয়ে তাকালো। শ্যামলা মুখ, তীক্ষ্ণ গঠন, শান্ত চেহারা, চোখে গোল ফ্রেমের হালকা চশমা, পাতলা শরীর, তাতে ঢোলা সিল্কের নীল রঙের শার্ট এবং সাদা ফর্মাল প্যান্ট। ইরামকে দেখে চশমাটা এক আঙুলে চোখে তুলে সে বলল, আমি আপনাদের ট্রেনার। ইউ ক্যান কল মি মিস্টার রুশদি। প্লিজ কাম ইন। ইরাম মাথা দুলিয়ে ভেতরে ঢুকলো। তার জন্য নির্দিষ্ট করা টেবিলে বসে পড়ল। প্রত্যেক শিক্ষার্থীর ট্রেনিংয়ের জন্য ল্যাপটপ দেওয়া আছে। সে নিজেরটা খুলল, আশেপাশে তাকালো। তার মতো আরও জনা বিশেক রয়েছে এখানে। সামনে দাঁড়িয়ে থাকা ট্রেনার সোজা হয়ে দাঁড়ালো। পিছনে থাকা স্মার্ট বোর্ডে আঙুল ছুঁয়ে অ্যাপ্লিকেশন সেট করতে করতে সে বলল, আজকে আমাদের প্রথম ক্লাস। তাই আজ আমরা সকলের সঙ্গে পরিচিত হই। আমি কাইসান রুশদি। সি সিএসসি সিএসসি গ্র্যাজুয়েট ফ্রম খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আশা করছি সামনে 3 মাস আমরা একদম মিলেমিশে সুন্দরভাবে কেরিয়ারের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় শিখব। এখন আপনাদের পালা। লেট মি সি। কায়সান এক এক করে প্রত্যেকের পরিচয় সম্পর্কে জানতে চাইল। সবাই উঠে দাঁড়িয়ে নিজেদের নাম, পেশা ইত্যাদি সম্পর্কে জানালো। সবশেষে এলো ইরামের পালা। সে উঠে দাঁড়িয়ে বলল, ইরাম কাবরিয়া, মাস্টার অফ ফিজিক্স, জাতীয় বিশ্ববিদ্যালয়। পেশা আপাতত নেই। ক্যারিয়ার তৈরির জন্য ফ্রিল্যান্সিং এর কোর্সে ভর্তি হয়েছি। ভেরি গুড ডিসিশন। আপনাকে এত চমৎকার একটা সিদ্ধান্ত নিতে কে উৎসাহ দিল ইরাম? আমার ছেলে। আশেপাশের সকলে ক্ষণিকের জন্য ফিরে তাকালো। এখন বিবাহিত বেশ কয়েকজনই রয়েছে। কায়সান সামান্য মাথা কাত করে তাকালো, তারপরে মুচকি হেসে বলল, সো সুইট। প্লিজ সিট ডাউন। ইরাম বসে পড়ল। কায়সান সোজা হয়ে পরনের প্যান্টের পকেটে 2 হাত গুজে সকলের উদ্দেশ্যে বলল, তো স্টুডেন্টস, চলুন শুরু করা যাক। প্রথমেই ইন্ট্রোডাকশন। ফ্রিল্যান্সিং আসলে কি জিনিস? কেন আমাদের দেশে বর্তমানে এটার এত ডিমান্ড? কিভাবে এই আয়ের ফলে ধীরে ধীরে এই সেক্টরেও প্রভাবিত হতে শুরু করেছে? আজ আমরা সব কিছুই বিস্তারিত আলোচনা করব। তার সঙ্গে কোন কোন ওয়েবসাইট ব্যবহার করে আমরা ক্লায়েন্ট রিচ করতে পারি, কিভাবে পেমেন্ট রিসিভ করতে পারি, সব কিছুর একটা বেসিক ধারণা আজকের ক্লাসের বিষয়বস্তু। কায়সান পড়ানো শুরু করতে ইরাম সম্পূর্ণ ডুবে গেল ক্লাসের মাঝে। বেশ মনোযোগ দিয়ে সব কিছু শুনল, কাজ করা শিখল, কিভাবে কোন ফাংশন ব্যবহার করতে হয় তার ধারণা নিল। কায়সানের পর আরও একজন ক্লাস নিল। সব মিলিয়ে ক্লাস শেষ হতে হতে 4টার বেশি বেজে গেল। ছুটি হওয়ার সাথে সাথেই চট জলদি বাইরের দিকে হাঁটা দিল ইরাম। হাতে বেশ কিছু কাগজ তার। এইসব হোমওয়ার্ক বাড়িতে গিয়ে কাজ করে পরের দিন আবার তৈরি করে এনে জমা দিতে হবে। ক্লাসের মাঝে বিশাল খেয়াল না থাকলেও কাশ ক্লাসের মাঝে বিশেষ খেয়াল না থাকলেও এখন ইজানের কথা মাথায় ঢুকে গিয়েছে তার। কে জানে বাচ্চাটা কেমন আছে তাকে ছাড়া। প্রায় ছুটে ছুটেই সে বাইরে চলে যাচ্ছিল, ঠিক তখনই পিছন থেকে ডাকটা ভেসে এলো। ইরাম। ইরাম থমকে গেল, ঘুরে থাকালো পেছনে। ভীষণ অবাক হয়ে দেখল কায়সান রুস্তি এগিয়ে আসছে তার দিকে। মিস্টার রুশদি। খানিকটা দ্বিধান্বিত কণ্ঠে বলল ইরাম। কায়সান হুট করে এমনভাবে তার নাম ধরে ডেকেছে যে সে বিস্মিত হয়ে পড়েছে। তার মুখোমুখি এসে থামল কায়সান, ঠোঁটে মোলায়েম হাসি মেখে বলল, খুব বিরক্ত করছি। জি না না, আপনি কি কিছু বলতে চান? ক্লাসে কিছু ভুল করেছি আমি আজ? আপনি আমায় এখনো চিনতে পারেননি, তাই না? এই প্রশ্নের পর ইরাম নিশ্চিতভাবে আরেক দফায় অনুভব করল কায়সানকে সে আগেও কোথাও দেখেছে, কিন্তু কিছুতেই মনে করতে পারল না। বিব্রত বোধ করল সে। আমাদের পূর্ব পরিচিত থাকলে আমি দুঃখিত মিস্টার রুশদি। আমি আসলে মনে করতে পারছি না। মনে করতে পারার কথাও নয়। সিরাজ স্যারের বিকাল 3টার ব্যাস, সাইকেল রাইড, কামরুল মামার টঙের আড্ডার সঙ্গে ছোট সিঙ্গারার আসর, অনেক বছর আগেকার ব্যাপার। আজ শুধু স্মৃতি হয়ে রয়ে গিয়েছে। ইরামের চোখজোড়া প্রসারিত হয়ে উঠল।
মস্তিষ্ক ধীরে ধীরে স্মরণ করতে লাগলো বহু পুরাতন ধুলো জমা স্মৃতিগুলোকে। ক্লাস 67-এর কাহিনী। গণিতের প্রাইভেট পড়া হতো সিরাজ স্যারের কাছে। তার বিকালের ব্যাচে 10 জন শিক্ষার্থী ছিল। কায়সান তাদের মধ্যে একজন। প্রায় 4-5 বছর একসাথে টিউশন পড়তে পড়তে তারা সবাই যেন বন্ধুর চেয়েও বেশি কিছু হয়ে উঠেছিল। ছেলেদের সবার সাইকেল ছিল, সেই সাইকেলে মেয়েদের চাপিয়ে তারা রেস খেলতো। সপ্তাহের পকেট মানি মিলিয়ে মাঝে মধ্যে এদিক সেদিক ঘুরতে যাওয়া হতো। আর প্রায়ই কাউকে না কাউকে ভেঙে কামরুল মামার দোকানে চা সিঙ্গারা খাওয়া তো ছিল তাদের নিত্যদিনের অভ্যাস। এতটাই দৃঢ়বন্ধন ছিল তাদের মাঝে যে স্কুলের চেয়েও প্রাইভেটের ওই 2 ঘন্টা সময়ের জন্য ইরাম মুখিয়ে থাকতো। সেই লাজুক ছেলে কায়সান, যার সাইকেলের পেছনে বসে তার নিত্য রেস করা হতো, সেই কায়সানকে ভুলে গিয়েছিল বলে ইরাম খানিক লজ্জা পেল। সরি, আমি আসলে ভুলে গিয়েছিলাম। আপনাকে দেখে আমার মনে হচ্ছিল আগে কোথাও দেখেছি, কিন্তু ঠিক হিসেব মিলিয়ে উঠতে পারিনি। কতটা বদলে গিয়েছেন। চোখ পিটপিট করলো ইরাম। না চাইতেও কায়সানকে আপাত মস্তক পর্যবেক্ষণ করলো। লাজুক লজ্জাবতী পাতার মতন সেকেন্ডে সেকেন্ডে নেতিয়ে যাওয়া ছেলেটা প্রায় 6 ফুট উচ্চতার অধিকারী আজ। শরীরে কোনো মেদ নেই, পাতলা গড়ন, চশমার আড়ালে সুচারু চাহনি, নিজেকে দেখানোর ভঙ্গিমাও আত্মবিশ্বাসী। যে ছেলে স্যার পড়া জিজ্ঞাসা করলে পাড়া সত্ত্বেও তোতলাতে থাকতো, সেই ছেলেই আজ এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে প্রভাব নিয়ে কথা বলে যায়। অবাক তো হওয়াই উচিত। ইরামের কথা শুনে একটুখানি হাসলো কায়সান, ঝুঁকে এসে জানালো, ইটস টোটালি ফাইন। আপনি আমাকে মনে না রাখলেও স্মরণ করতে পেরেছেন, এটাই তো সৌভাগ্য। তা বলুন, কেমন আছেন? অজান্তেই করিডোর দিয়ে ধীর পায়ে পাশাপাশি হাঁটতে শুরু করলো ইরাম এবং কায়সান। আমি তো ভালোই আছি। আপনাকে দেখে কেন যেন দ্বিগুণ ভালো হয়ে গেলাম। কেন কেন? এই যে আমাদের লজ্জাবতী আর সিংহ পুরুষ, আপনার পরিবর্তনের রহস্য কি? খিলখিল করে শব্দ তুলে হাসলো কায়সান। যদিও দুজনের মাত্র মিনিট খানেক আগেই নতুন করে পরিচয়, তবুও মনে হচ্ছে যেন তারা সেই ছেলেবেলার বন্ধুই রয়ে গিয়েছে আজও। কায়সান মাথা কাত করে এক নজর ইরামকে দেখে বলল, একই প্রশ্ন আমিও আপনাকে করতে পারি। সেই চঞ্চল আমচোর লিচুচোর ফিমেল মাস্তান মেয়েটা আজ এত ভদ্র শান্ত যে, এই পরিবর্তনের রহস্য কি? ইরাম খানিক মলিন হাসলো। সব পরিবর্তন সুখকর নয়। সময়ের সাথে সব বদলে যায়। আমি সময়ের সাথেই তো চলি, বাইরে তো যেতে পারি না। ছেলের নাম কি রেখেছেন? কথা বলার বিষয়বস্তু দুঃখকর হয়ে উঠেছে দেখে বিষয় পাল্টালো কায়সান। ইরাম তাতে খুশিই হলো, মৃদু হাসি নিয়ে বলল, ইজান। ইরাম ইজান, মাশাল্লাহ, কি চমৎকার! কত বয়স পুচকুটার? আই ক্যান অলরেডি পিকচার হিম, এ ভেরি বিউটিফুল, সো লাইক ইউ। 4.5 মাস। বাইরের দিকে চলে এসেছে ইরাম প্রায়। ঘুরে দাঁড়িয়ে সরাসরি কায়সানের দিকে তাকালো সে এবার। অনেক হয়েছে আমাদের কথা। আপনার কি খবর? আজকাল মিলিয়ন সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেলের চালানো আর কম্পিউটার কোর্স করানো ছাড়া আর কি করছেন? পরিবারের সবার কি অবস্থা? আন্টি ভালো আছেন? কায়সানের হাসিটায় হালকা ভাটা পড়ল। মাথা হেলিয়ে সে বলল, গত বছর আম্মু। শেষ করতে পারল না কায়সান। ইরাম একটা ঢোক গেল, দুঃখিত হয়ে বলল, ইন্না লিল্লাহি ওয়াহা ইন্না ইল্লাহি রাজিউল। কায়সান মাথা নাড়ল। ব্যাপার না, সবাইকে একদিন চলে যেতে হয়, কেউ আগে যায় কেউ বা পরে। ইতিমধ্যেই বাইরে এসে পড়েছে তারা, অথচ কায়সান যাচ্ছে না। ইরামও কথোপকথনে নিযুক্ত। সিঁড়ি বেয়ে নামতে নামতে কায়সান জিজ্ঞাসা করল, আপনার কি খবর? বিয়ের পর সংসারে বিজি হয়ে গিয়েছেন? নাচটা আজকাল করা হয়? ইরাম থমকে গেল। তার শরীর বরফের মতো জমে গেল বুঝি। বেশ অনেকটা সময় সে কোনো উত্তরই করতে পারল না। ব্যাগের হাতলে আঙুল চেপে ফেলল। কায়সান তার সব প্রতিক্রিয়া খুঁটিয়ে খুঁটিয়ে খেয়াল করলো। পরক্ষণে একটি হাত বাড়িয়ে ইরামের কাঁধে তুলে দেয়া ওড়নার একটা অংশ নিজের মুঠোয় নিয়ে এলিয়ে দিয়ে বলল, মানুষ মরে যায়, মৃত্যু মানুষের ধর্ম, কিন্তু স্বপ্নের কখনো মরণ হয় না, তাকে শুধু খুঁজে নিতে হয়। ইরাম কোনো কথা বলতে পারল না।
বিকালের মিষ্টি আলোর মাঝে দাঁড়িয়ে নিষ্পলক চেয়ে রইল কায়সানের শ্যামলা মুখ পানে। বৌদি, আপনার ক্লাস শেষ? হঠাৎ করে ভেসে আসা প্রশ্নটায় ইরাম চমকে উঠল। সে এবং কায়সান উভয়েই ফিরে তাকালো। কিছু দূরে পার্ক করে রাখা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে অনুরাগ, ঠোঁটে মৃদু হাসি, পরনে শার্ট, প্যান্ট এবং টাই। বোঝা যাচ্ছে নিজের কাজের জায়গা থেকে এসেছে। অনুরাগ তুমি? অনুরাগ কাছে এগিয়ে এলো। এক নজর কায়সানকে দেখে শেষমেশ পুনরায় ইরামের দিকে ফিরে জানালো, জি, আপনাকে বাড়ি পৌঁছিয়ে দিতে এসেছি, চলুন আমার সাথে। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো ইরাম। দুপুরে আফনান দিয়ে গেল, এখন অনুরাগ নিয়ে যাচ্ছে। কি অদ্ভুত! তার পেছনে কত জন লোক লাগানো আছে। আশ্চর্য! কায়সান ইরামকে বলল, ওকে, আমার 5 মিনিট পরে আর একটা ক্লাস আছে। আমি তবে যাচ্ছি ইরাম, আগামীকাল দেখা হবে। ইরাম মাথা দোলালো। কায়সান আর দাঁড়ালো না, লম্বা পা ফেলে হেঁটে চলে গেল। অনুরাগের সঙ্গে গাড়ির দিকে এগোতে এগোতে ইরাম জিজ্ঞাসা করলো, তোমাদের বন্ধুর আজ কোনো কাজবাজ নেই? সবকিছু ছেড়ে হঠাৎ আমার বডিগার্ডগিরি করতে শুরু করেছো কেন? ইরামকে গাড়ির ভেতরে তুলে দিয়ে অনুরাগ চোখ নাচিয়ে একটা কথাই বলল, বসের নির্দেশ। তোমাদের বসটা কি মিস্টার চিরাগ আলী উর্ফে গেঞ্জি সর্দার? অনুরাগ ইরামের প্রশ্নের উত্তর করল না, হাসতে হাসতে সিটে উঠে বসল। রাস্তার অপর পাশের গাড়িতে বসে আছে সাইবান। এই গাড়িটা তার নিজের নয়, ভাড়ায় নিয়েছে। জানালায় 70% টেন্ট থাকায় বাইরে থেকে দেখা যায় না ভেতরে কে আছে। গত 2.5 ঘন্টা যাবৎ সে এখানেই অবস্থান করছে। ইরাম যখন ক্লাসে ঢুকলো তখনই শুধুমাত্র সে বেরিয়ে আশেপাশে ঘুরে বেরিয়েছে। আবার 4টে বাজার আগেই ফিরে এসে গাড়ির ভেতরে বসেছিল। কায়সানের সঙ্গে ইরামের বেরিয়ে আসা এবং কথোপকথনের ঘটনাটা সে অদূর থেকে স্পষ্ট দেখেছে। এখন বসে বসে দেখল অনুরাগ ইরামকে গাড়িতে তুলে দিল। বাড়ির গাড়িটা রাস্তা দিয়ে যখন এগোতে শুরু করলো তখন সাইবানও নিজের গাড়ি নিয়ে বেশ লম্বা একটা দূরত্ব রেখে গাড়িটাকে অনুসরণ করে গেল। পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে পুরল সে। তার চোখজোড়া তীক্ষ্ণ হয়ে উঠল। কায়সানের চেহারাটা ভাসলো তার চেহারায়। অতপর হুট করেই গাড়ির স্টিয়ারিংয়ে একটা ঘুষি বসিয়ে দিল সে। বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে বেডরুমে এলো ইরাম। সারিকা আবার নিজের চেম্বারে ফিরে গিয়েছে। সুগন্ধা ইজানকে নিয়ে এসেছে। ছোট্ট ছেলেটা বিছানায় শুয়ে একটা বেলুন দিয়ে নিজে নিজেই খেলছে। ইরাম ছেলের কাছে গেল, তাকে কোলে নিয়ে গালে চুমু দিতে দিতে বলল, আমার আব্বুটা, আমার বুঝিবো, তোমাকে আম্মু কত মিস করেছে জানো তুমি? ইরামের গালে গাল ঘষতে লাগলো ইজান। হাসলো ইরাম। ছেলের সমস্ত চেহারায় চুমুর বর্ষণ ঘটিয়ে দিতে দিতে বলে গেল, ফুফির সাথে লোকি হয়েছিলে? একটু দুষ্টুমি করনি তো? ফুফিকে জ্বালাওনি তো? না, এই তো আমার বাবাটা, আমার জাদুটা, আমার লক্ষ্মীটা। আম্মু তোমাকে কত ভালোবাসে। ইজান মায়ের কাঁধে লেপ্টে রইল একেবারে। ইরাম ছেলেকে নিয়ে বেশ খানিক আদুরে সময় কাটালো। যেন যে সময়টায় সে কাছে ছিল না সেই সময়টুকু পুষিয়ে নিল। তারপর ইজানকে বিছানায় রেখে উঠে দাঁড়ালো সে। আজ গুসু গুসু করবো আমরা গরম পানি দিয়ে। ইজান সোনা গুসু করবে, তাই না? গোসলের কথা শুনেই ইজান লাফিয়ে উঠল। এই একটা মাত্র সময় যখন সে পানির কাছাকাছি থাকতে পারে। পানি তার সব থেকে প্রিয় খেলনা। এতটাই যে গোসু শব্দটা শুনলেই এখন উত্তেজিত হয়ে পড়ে। ছেলের আচরণ দেখলে মনে মনে বেশ আনন্দিত হলো ইরাম। টেবিলের কাছে সরে এসে দাঁড়ালো। এখানেই ইজানের শুকনো পোশাক ভর্তি বাস্কেটটা রাখে সে। তবে আজ হতবাক হয়ে খেয়াল করলো বাস্কেটটা নির্দিষ্ট জায়গায় নেই। মাথা কাত করে এদিক সেদিক তাকালো। বারান্দায় কিংবা কোথাও ঝোলানো কোনো কাপড়ও অবশিষ্ট নেই। ব্যাপার কি? বাস্কেট গেল কোথায়? অন্য কোথাও রেখেছে বলে তো মনে পড়ছে না। তাহলে সকালেই শুকাতে দেওয়া কাপড়গুলো এনে বাস্কেটে ভাঁজ করে রাখলো সে। তন্ন তন্ন করে গোটা রুম খোঁজা হয়ে গেল ইরামের, কিন্তু কোথাও সে বাস্কেট খুঁজে পেল না। এদিকে ইজান অধৈর্য হয়ে উঠেছে। ছোট ছোট হাত পা ছুড়ে গঙিয়ে যাচ্ছে, যেন জননীকে তাড়া দিচ্ছে।
কিছুক্ষণ চুপচাপ ভেবেও কুল কিনারা করতে না পেরে ইরাম শেষমেশ সুগন্ধাকে ডেকে জিজ্ঞেস করার কথা ভাবল। ঠিক যে মুহূর্তে সে ডাকতে গেল তখনই তার চোখ পড়ল উপরের দিকে। রুমটার ইন্টেরিয়ার খুবই আধুনিক, তাই দেয়ালের একদম উপরে কিছু বক্স ক্যাবিনেট দেওয়া হয়েছে, ভারী এবং প্রয়োজনীয় কিছু, যা বছরে একবার দুবার ব্যবহার হয় গুছিয়ে তুলে রাখার জন্য। সেই ক্যাবিনেটগুলোর উপরে তাকের মতন ফাঁকা জায়গা, সেই তাকের উপরে ইজানের বাস্কেটটা। হতভম্ব হয়ে গেল ইরাম। ওই বাস্কেটের কি হাত পা গজিয়েছে? ওই উপরে উঠল কিভাবে? এখানে সেখানে পড়ে থাকলে সে মেনে নিত, কিন্তু এত উপরে আছে যে ইরাম সোফায় উঠে দাঁড়ালেও নাগাল পাবে না। সে কি ঘুমের ঘোরে কোলা ব্যাঙের মতো লাফ দিয়ে বাস্কেট উপরে রেখেছে? অসম্ভব! এ নিশ্চয়ই অন্য কারো কাজ, যে কাজ সুগন্ধা, সামিয়া, সারিকা কেউই করবে না, করার প্রশ্নই আসে না। কেউই অত উঁচুতে নাগাল পাবে না। ঠিক এমন মুহূর্তেই রুমে ঢুকলো সাইবান। ইরামের দিকে তাকালো না অবধি, আপন মনে হেলে দুলে হাঁটতে হাঁটতে ক্লোজেটের কাছে গিয়ে দাঁড়ালো। ড্রয়ার খুলে এমনভাবে কিছু খুঁজতে লাগলো যেন এখানে থাকতেই বয়ে গিয়েছে তার, বেরিয়ে যেতে পারলেই মঙ্গল। ইরাম এক নজর সাইবানের দিকে তাকালো, পরক্ষণে বাস্কেটের দিকে। বুঝতে আর কিছুই বাকি রইল না তার। আলাদিন, বাস্কেটটা একটু নামিয়ে দাও না। এই একটা বাক্য শোনার আশায় একজনের কান পচে যাচ্ছে, সেটা তার খুব ভালো করেই জানা আছে। সেদিনের ঝগড়ার পর থেকে সাইবান এখনো পর্যন্ত তার সাথে একটাও কথা বলেনি নিজে থেকে। সেই ক্ষেত্রে ইরামকে দিয়ে কথোপকথন শুরু এর চাইতে ভালো কোনো পন্থা হয় না। হুট করে শয়তানি ভর করলো ইরামের মাথায়। শাড়ির আঁচল টেনে কোমরে গুজল সে। গাছের ডালের খেলোয়াড় কি বুঝবে, পাতার খেলোয়াড়ের কামাল। ইচ্ছাকৃতভাবে খানিকটা জোরেই উচ্চারণ করলো ইরাম। সাইবান কান খাড়া করে স্পষ্ট শুনল, দ্বিধাগ্রস্ত হয়ে পিছনে তাকিয়েই হতভম্ব হয়ে গেল। ইরাম টেনে একটা চেয়ার রেখেছে তাকের নিচে, সেটার উপরে আবার একটা টুল, সেই টুলের উপরে দুটো শক্তপোক্ত কাঠের মোটা বাক্স। তর করে উঠে গেল সে উপরে। এক পাশের দেয়ালের থামে ভর দিয়ে ভারসাম্য রেখে অপর হাতটা ছুঁয়ে তুলে দিল বাস্কেটের ঝুলে থাকা হাতলটা। সাইবানের চোয়াল ঝুলে পড়ল, হা করে তাকিয়ে রইল সে দৃশ্যপটে। একটা হ্যাচকা টান মারল ইরাম, বাস্কেটটা স্লাইড করে একেবারে তার হাতের মাঝে এসে পড়ল। সেটাকে উপর থেকে মেঝেতে ছুঁড়ে রেখে বিজয়ীর ভঙ্গিতে হাত ছাড়ল ইরাম। একটু চালাক না হলে দুনিয়াতে টেকা মুশকিল। সরাসরি সাইবানের দিকে তাকালো সে। ছেলেটার মুখ মহা বিস্মিত, আতঙ্কিত, ব্যর্থ, পরাজিত, জর্জরিত। ক্লসেটের দরজায় পিঠ ঠেকিয়ে পরাজিত সৈনিকের ভঙ্গিতে শির দ্বারা ঝুঁকিয়ে দাঁড়িয়ে রইল সাইবান, যেন কেউ ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ময়লার বদলে তার সবটুকু আত্মার শক্তি শোষণ করে নিয়েছে। বান্তরের চেয়ে বান্তর নেই। সাইবান ফিসফিস করে উচ্চারণ করলেও ইরাম স্পষ্ট শুনতে পেল। আপন মনে বিজয়ীর হাসি হাসল সে। ধীরে ধীরে সব ধাপ পেরিয়ে অবশেষে চেয়ারের উপরে এসে নেমে দাঁড়ালো সে। এতক্ষণ যাবৎ তত্তর করে সফল হওয়ায় আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে তার। বিনা চিন্তায় মেঝেতে পা রাখতে গিয়ে হঠাৎ করে একটা অঘটন ঘটিয়ে ফেলল সে। হাঁটুতে ধাক্কা খেয়ে চেয়ারের উপর বসানো টুল নড়ে ওঠায় ইরাম ভারসাম্য হারিয়ে ফেলল। সে দুলে উঠতেই চেয়ারটাও নড়ে উঠল ভয়ানকভাবে। ইরামের পা হড়কে গেল। অদূর থেকে দৃশ্যটা দেখল সাইবান। সব কিছু ফেলে তৎক্ষণাৎ বিদ্যুৎ গতিতে এগিয়ে গেল সে। এক দীর্ঘ লাফে ইজানের উপর দিয়ে বিছানা টপকে অপর পাশে পৌঁছালো সে। খেয়ালও করল না কত মুগ্ধতা নিয়ে বড় বড় চোখে প্লেন উড়ে যাওয়ার মতন করে পিতাকে উড়ে যেতে দেখে হাততালি দিচ্ছে ইজান। ইরাম অজান্তেই চিৎকার দিয়ে উঠল, ও ফক। সাইবানের অস্ফুট কণ্ঠস্বর। ইরাম চোখ বুজে ফেলল, বুঝতেও পারল না কি হচ্ছে। শুধু মনে হলো ক্ষণিকের জন্য হাওয়ায় ভাসছে তার শরীর। তারপরেই পাথরের মতন শক্ত কিছু একটার সঙ্গে ধাক্কা লাগলো তার। একজোড়া শক্তিশালী বাহু জড়িয়ে গেল তার শরীর জুড়ে। তারপরেই মেঝেতে ধপাস করে পড়ল সে, কারো বুকের উপর। এতটা জোরে আছড়ে পড়েছে দুজন যে ধপাস করে একটা শব্দ হলো, সঙ্গে চাপা গোঙানি। ইরাম নড়চড় করে উঠল, নিজের ঠোঁটের নিচে নরম কিছু একটার অস্তিত্ব টের পেল। ঝট করে চোখ জোড়া খুলে গেল তার।
সঙ্গে সঙ্গে জমে গেল সে। তার ঠিক নিচেই সাইবান বড় বড় চোখ মেলে তাকিয়ে আছে, এমনভাবে যেন বৈদ্যুতিক শক খেয়েছে। ইরাম বাক রুদ্ধ হয়ে আবিষ্কার করলো হঠাৎ নড়ে ওঠায় তার ঠোঁটজোড়া আলতোভাবে সাইবানের ঠোঁট ছুঁয়ে গিয়েছে। বুঝতে পেরে তৎক্ষণাৎ মুখ দূরে সরিয়ে নিল সে। হাঁপাতে হাঁপাতে সাইবানের মুখের দিকে চেয়ে রইল। সরি সরি, আমি ইচ্ছে করে করিনি। সাইবান রোবটের মতন পড়ে আছে, তার চোখ নড়ছে না, হাত পা শিথিল, মনে হয় যেন নিঃশ্বাস অব্দি নিচ্ছে না। হুট করে পুতুলের মতন হাত তুলে ইরামকে নিজের উপর থেকে সরিয়ে উঠে বসলো সাইবান। একটা শব্দ উচ্চারণ করলো না। নিশার ঘরে থাকলে মানুষ যেমন করে হেলে দুলে হাঁটে, তেমনি টলতে টলতে সাইবান রুমের বাইরে চলে গেল। উঠে দাঁড়িয়ে বুক চেপে ধরে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল ইরাম। এইমাত্র কি হয়ে গেল এখানে? হৃদযন্ত্র থামছেই না তার, অস্বাভাবিকভাবে দৌড়াচ্ছে ঘোড়ার মতন করে। ঠিক সেকেন্ডের মাথায় ইরামের কানে আরেক দফায় ধপাস করে একটা শব্দ ভেসে এলো। তারপরেই সুগন্ধার চিৎকার, আম্মা, ভাইজান সিঁড়ি দিয়ে পিছলে পড়ে গেছে। আউচ, আস্তে। কপালের ক্ষতে সামিয়া ওষুধ লাগিয়ে দেওয়ার হিসিয়ে উঠল সাইবান অসন্তুষ্ট দৃষ্টিতে। ছেলেকে একবার দেখে সামিয়া পূর্ণ রায় নিজের কাজ বহাল রাখলেন। গতকালের ব্যান্ডেজটা খুলে নতুন ব্যান্ডেজ লাগিয়ে দিতে দিতে তিনি বললেন, আমাদের বাসাটা কি হঠাৎ স্লিপারি হয়ে গেল, যেখানে সেখানে শুধু পিছলে যাস? মম, লাগছে লাগছে। লাগাই উচিত। দিবা স্বপ্ন দেখতে দেখতে সিঁড়ি দিয়ে নামছিলি নাকি? 25 বছরের একটা ধাড়ি ছেলে জীবনের এতগুলো বছরের একবারও এদিক সেদিক কোথাও পাহড়কে পড়ল না। সে আজকাল শুকনো মাটিতে আছাড় খায়। সুগন্ধ না দেখলে আমার কাছে আসতে বলে তো মনে হয় না। ওই দুর্গন্ধ যত নষ্টের গোড়া। ওটাকে বিয়ে সাথে দিয়ে তাড়াতাড়ি এবারে থেকে বিদায় করো। হ্যাঁ, তারপরে উঠতে বসতে হুকুমের ছড়ি ঘোরাবে কার উপর? বিয়ে শাদী সৃষ্টিকর্তার দান। তাছাড়া ভালো ছেলে পাওয়ার ব্যাপার আছে। ওদের মধ্যে তো আবার কাস্ট কুষ্টি কত কিছু মেলানো লাগে। আগে পড়ালেখা শেষ করুক মেয়ে, পরে ওইসব চিন্তা ভাবনা করা যাবে। সাইবানার একটাও কথা বলল না। গোমরা মুখ করে বসে থেকে সামিয়াকে কাজ করতে দিল। নিজের কাজে সন্তুষ্ট হয়ে সামিয়া অবশেষে সরে দাঁড়ালেন। ছেলের গাল ফোলানো মুখটা দেখে তার ঠোঁটে হাসি খেলে গেল। কি রে ব্রো, অ্যাংরি বার্ড হয়ে বসে আছিস কেন? তোমার কি ব্রো? তুমি যাও, তোমার হাসপাতালে যাও। শুধু যাও কেন? ওখানে তাঁবু টানিয়ে আস্তানা বানিয়ে নিতে পারো না? কষ্ট করে ওই 1-2 ঘন্টার জন্য বাড়িতে না আসলেই তো চলে। ও, এই জন্য রাগ করেছে চ্যাম্প? মম বেশি বিজি আজকাল, তাই না? ছেলের পাশে বসে পড়লেন সামিয়া। প্রায় দিন 15 যাবৎ হাসপাতালে ভীষণ চাপ যাচ্ছে। সামনে একটি আন্তর্জাতিক সম্মেলন আছে। বিদেশ থেকে বেশ নামি দামি কয়েকজন ডক্টর আসবেন। সব কিছু আয়োজন এবং রোগী দেখায় আজকাল তার বাসায় প্রায় ফেরা হয় না বললেই চলে। হাসপাতালের কাছেই তার ছোটবেলার এক বান্ধবীর বাড়ি। বেশি দেরি হলে মাঝে মধ্যে বান্ধবীর সাথেই থেকে যান। আহমদ আসার পর থেকে তার বাড়িতে ফিরে আসার তাড়নাটা অনেক কমে গিয়েছে। মনটা কেমন অশান্ত, কিন্তু ছেলে মেয়েদের সেসব বুঝতে দিতে চান না, তাই হাসপাতালের বাহানা ব্যবহার করে চলেন। হাত বাড়িয়ে সাইবানের মাথার চুলে বিলি কেটে দিতে লাগলেন তিনি। ছেলেও চোখ বুজে বিড়াল ছানার মতন তার কোল ঘেঁষে শুয়ে পড়ল। এই সময়টা তার ভীষণ প্রিয়, যখন তার চঞ্চল ছেলেটা বাইরের জগৎ ছেড়ে তার কোলে আশ্রয় নেয়। আমি তো ভাবলাম বাড়িতে মানুষ প্রাইভেসি পাবে, কিন্তু দেখছি হিতে বিপরীত। তারপর বল ব্রো, আলাদা রুমে থেকে বিবাহিত জীবনের স্বাদ কেমন নিচ্ছিস? সাইবানের শান্ত মুখটা কুঁচকে গেল। জিভে চুপ করে বিরক্তিকর একটা শব্দ তুলে সে বলল, জরিনার আম্মা শৌখিনের জন্য আমি কালকে ছেলে দেখা শুরু করব। সিসিটিভিটা আমাকে এক দণ্ড শান্তি জ্যোতি দিত। এভাবে বলছিস কেন? খবর সারিকাও পাচার করে থাকতে পারে। ওই ছেড়ির থেকে চিল মানুষ দুনিয়ায় দুইটা নেই। শি ক্যান নট কেয়ার অ্যাবাউট লেস অ্যাবাউট দিস সাংসারিক ঝামেলা। সব দুর্গন্ধই করে। সারাদিন বসে বসে নাগিন সিরিয়াল দেখলে তো এই হবে। সিরিয়াসলি ব্রো, টপিক চেঞ্জ করছিস কেন? মমকে বলবি না কি হয়েছে? গলার সুর পরিবর্তন করলেন সামিয়া। নরম হলেন ভীষণ। সাইবানের মাথায় বিলি কাটতে লাগলেন। ছেলে তার আর কোনো কথা বলল না, শান্ত হয়ে চুপটি করে রইল। ইরাম কিছু বলেছে সেদিনের ব্যাপারে? অবশেষে মুখ তুলে মায়ের দিকে তাকালো সাইবান। উনি আমাকে বলে কবে ছেড়েছে? সন্দেহ ওনার রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছে।
এভাবে বলছিস কেন? তিতলির বাবা মায়ের কাণ্ডে বুঝি এখনো নারাজ? আমি জানি না, আজকাল কথা হয় না। সাইবান কাঁধ তুলে ঠোঁট উল্টে এমনভাবে বলল যেন ইরামের সঙ্গে সে কথাবার্তা বলে না, এতে তা কিছুই যায় আসে না তার। অথচ সেই ডোন্ট কেয়ার মনোভাবের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতাটুকু সামিয়া মা বলেই বোধহয় ধরতে পারলেন। বিলি কাটা থামিয়ে ছেলের বুকে হাত রেখে আলতো করে চাপড়াতে লাগলেন সামিয়া, যেন ঘুম পাড়াচ্ছেন। তার নমনীয় কণ্ঠস্বর বাজল সাইবানের কানে। আমি ইরামকে বুঝতে পারছি, তোকেও বুঝতে পারছি, আর আমার মনে হয় তোরা কেউই দোষী না। ইরাম একটা কালো অতীত থেকে বেরিয়ে এসেছে। হুট করে ওর নতুনভাবে কাউকে জোর দিয়ে বিশ্বাস করাটা স্বাভাবিক না। ওর মনের অবস্থাটা বোঝার চেষ্টা কর। নিজের আগে সবসময় ওকে ওর বাচ্চার কথাই ভাবতে হচ্ছে। ও চাইলেও এই বাড়ি থেকে চলে যেতে পারবে না, কারণ ওই বাচ্চা। দেখ, ভাগ্যের কাছে কতটা অসহায় একটা মানুষ। ওর ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়াটাই নর্মাল। এই যে তুমি মাত্রই বললে তুমি নাকি আমাকে বুঝতে পারছো মম, তাহলে তোমার সমস্ত কথা শুধু ওনার পক্ষে সাফাই কেন? সামিয়ার হাঁটু আঁকড়ে ধরে কোলে মুখ গুজে রাখল সাইবান। তার গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। আই এম ট্রাইং, ওকে? কিন্তু চেষ্টা তো শুধু একজন করলে হবে না। এক নৌকায় যদি দুজন মাঝি থাকে, তাহলে দুজনকে সমান তালে নৌকা বাইতে হবে। যদি একজনই বাইতে থাকে আর অন্যজন হাল ছেড়ে আয়েশ করে, তাহলে তো নৌকা বেশি দূর এগোবে না। সামিয়া মুখ নামিয়ে ছেলের মাথায় একটা স্নেহের চুমু খেলেন। তারপর তার কানের কাছে গিয়ে মোলায়েম গলায় বললেন, যে কথাগুলো আমাকে বলছিস সেগুলো ইরামকে সরাসরি বলিস না কেন? একটা সম্পর্ক ধরে রাখার মূল ভিত্তি হলো কমিউনিকেশন। একে অপরকে না বোঝাটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো নিজেদের অনুভূতিগুলো সৎভাবে একে অন্যের সাথে শেয়ার না করাটা। ইরাম চাপা স্বভাবের, তাই যোগাযোগটা তোকেই আগ বাড়িয়ে শুরু করতে হবে। হ্যাঁ, যদি এরপরও সমাধান না হয় সেটা অন্য ব্যাপার, কিন্তু শুরু তো কাউকে না কাউকে করতে হবেই, বল? তুমি আর ড্যাডও তো কমিউনিকেশন করো না মম। সাইবান এমন একটা কথা একদম বেখেয়ালে বলবে সামিয়া আশাও করেনি। সম্পূর্ণ জমে গেলেন তিনি। ছেলে তার দিকে তাকিয়েই নেই, কোলে মুখ গুজে আছে। যদি তাকিয়ে থাকতো তাহলে অপরাধবোধ ছাড়া তিনি ওই চোখের দৃষ্টি দেখতে পারতেন? কোনো দিন না। সামিয়া ঝট করে পাশে ফিরে তাকালেন। হঠাৎ করেই তার সব শব্দ হারিয়ে গিয়েছে। ছেলেকে তিনি আর কোনো উপদেশ দিতে পারলেন না। যেই অপরাধী তিনি নিজে, সেই উপদেশ ছেলেকে কিভাবে দেবেন? মা ছেলে কারুরই আর একে অপরের সাথে কথা বলা হবে না। দুইজন একদম চুপ করে রইল। অতঃপর সাইবানের ফোন ভাইব্রেট করে উঠল পকেটে। মায়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে সে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে কথাগুলো শুনলো বেশ মনোযোগ দিয়ে। তার নির্মল চেহারা ক্রমশ তীক্ষ্ণতর হয়ে উঠল। সামিয়া খানিক আশঙ্কা বোধ করলেন। কি হয়েছে? তিনি প্রশ্ন করলেন। সাইবান প্রথমটায় জবাব না দিয়ে উঠে দাঁড়ালো। চেয়ার ছুঁড়ে রাখা নিজের রংচঙে জ্যাকেটটা গায়ে জড়িয়ে রুমের বাইরের দিকে এগোলো। তবে বের হওয়ার আগে পিছনে ফিরে সে মাকে জানালো, বক্তিয়ারের লাশ পাওয়া গিয়েছে, আমি থানায় যাচ্ছি। খবরটা ওনাকে জানানোর কোনো প্রয়োজন নেই। এইটুকু বলেই সাইবান ঝড়ের গতিতে বেরিয়ে গেল। সামিয়া বিছানায় হতবাক হয়ে বসে রইলেন। উনি বলতে সে ইরামকে বুঝিয়ে গিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। মাথা চেপে ধরলেন তিনি। বুকের ভেতরে ভরভর করল। এই কোন অশুভ চক্রে জড়িয়ে যাচ্ছে তার পরিবার? নিজের ক্লাস শেষে গাড়িটার ধরে এগিয়ে যাচ্ছে কায়সান। তখনই পিছন থেকে ডাক ভেসে এলো। আইসান, ঝট করে ঘুরে তাকালো সে। ছুটে আসছে ইরাম। রমণীর পরনে একটা লাল বর্ণের তাঁতের শাড়ি, চোখ কটকটে, লাল নয়, একদম হালকা শেড, যার কারণে চোখ আরাম পায়। পরিপাটি করে জড়ানো বস্ত্রটি অন্যান্য দিনের তুলনায় ইরামকে একটু বেশি আকর্ষণীয় করে তুলেছে। লম্বা চুলগুলো খোঁপা বাঁধা, তাতে আবার একটা বাগান বিলাস ফুল গুজে দেয়া। অসাধারণ লাগছে, পুরো দস্তুর বাংলাদেশি নারী। কায়সান ক্ষণিকের জন্য দৃষ্টি ফেরাতে পারল না নিজের। অজান্তেই ইরাম ছুটে আসাতে আটকে থাকা অবয়বে আটকে রইল তার গভীর চোখজোড়া। ইরাম কাছে এসে থামল, বিরাট করে হাসল। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কায়সান ভ্রু উঁচু করে তাকালো। ইরাম কোর্সের ক্লাস করছে, 1 সপ্তাহ হয়ে গিয়েছে। এই 1 সপ্তাহে শিক্ষক শিক্ষার্থীর বন্ধনের পাশাপাশি তাদের মাঝে পুরাতন বন্ধুত্বের আবহটা ফিরে এসেছে। উভয়ই এখন একে অপরের নাম ধরে তুমি বলে সম্বোধন করে।
যদিও ক্লাসের ভিতরে সে ইরামের জন্য মিস্টার রুস্তি আর তার জন্য ইরাম মিসেস কিবরিয়া। সম্পূর্ণরূপে ইরামের দিকে ঘুরে দাঁড়ালো কায়সান, শুধালো। সারপ্রাইজ। ইরাম মাথা দুলিয়ে নিজের হাতের ম্যাকবুকটা খুলে দেখালো। স্ক্রিনে তার ফাইভার অ্যাকাউন্টের ছবি। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে কথা একটা কাজের অনুরোধ পেয়েছে সে। ইরাম খানিকটা গর্বিত কণ্ঠস্বরে জানালো, কোর্সের আগেই অ্যাকাউন্ট খুলে আমি অ্যাড দিয়ে রেখেছিলাম। $5 আর্টিকেলের কাজ করে দেব। বেশ কয়েকটা স্যাম্পেলও রেডি করে রেখেছি। যেহেতু কলেজে ভার্সিটিতে কম্পিউটারের টুকটাক কাজ শেখা হয়েছিল, একজন যোগাযোগ করেছে। সে আমার থেকে 2টো আর্টিকেল নিতে চায়, $8 দেবে। একসাথে দুটো যেহেতু নিচ্ছি, আমি রাজি হয়ে গিয়েছি। ডিসকাউন্ট। আমার প্রথম ফ্রিল্যান্সিং এর কাজ। ব্রিলিয়ান্ট। কায়সানের চোখ জোড়া চকচক করে উঠল। বিস্তৃত হাসি ছেয়ে গেল তার তীক্ষ্ণ শ্যামলা মুখ জুড়ে। ইরাম এক দেখাতেই বলতে পারবে এই হাসি মিথ্যে নয়, অপরের খুশিতে সুখী হওয়ার পবিত্রতম হাসি। কায়সান উত্তেজিত হয়ে ইরামের কাঁধে সাবধানে হাত রেখে বলল, লিসেন গার্ল, আই অ্যাম রিয়েলি প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। এটা সবেমাত্র শুরু ইরাম। দেখ, সামনে আরও কত সফলতা বাকি আছে তোমার জন্য। তোমার প্রথম কাজের জন্য আমার শুভকামনা। তবে বেশ কিছু ব্যাপার অবশ্যই মাথায় রাখবে, যেন কোনোভাবে স্ক্যাম না হয়ে যাও। প্রথমত অবশ্যই পেমেন্টের একটা অংশ রিসিভ করে তারপরেই কাজ দেবে। এর আগে অতি বিশ্বাস করে দিয়ে দেবে না। আর টাকাটাও কিন্তু সরাসরি ব্যাংকে আসে না। তুমি বিদেশ থেকে যেটা অর্জন করবে সেটা দেশের জন্য রেমিটেন্স হিসাবে হবে। কিন্তু ইরামকে হাজার রকম উপদেশ দিতে দিতে পাশাপাশি হাঁটতে লাগলো কায়সান। ইরামের ভালোই লাগলো। একদম গুরুজনের মতন কোনটা কিভাবে করতে হবে, কোনটা করা যাবে না, সেসব বুঝিয়ে দিতে লাগলো কায়সান। মনে মনে ভাবলো সে $8 আহামরি কিছু নয়, কিন্তু এই সূচনাটাই দরকার ছিল ইরামের। প্রায় বাইরের সিঁড়িতে পৌঁছে গিয়েছে দুজনে। কায়সানের ক্লাস না থাকলে সে ইরামকে প্রতিদিন বাইরে গাড়ি অবধি পৌঁছে দেয়। আজও ব্যতিক্রম ঘটেনি। সিঁড়ি বেয়ে নামতে নামতে হাসি মুখে সে বলল, তারপর বলো, নিজের প্রথম ফ্রিল্যান্সিং উপার্জন দিয়ে কি করবে? $8 বাংলাদেশি টাকায় 982 টাকার মতো পাবে। ভ্যাট ট্যাক্স আছে। তুমি কি চাও, তোমাকে কিছু গিফট করি? ইরামের প্রস্তাবে কায়সান হাসল। 1 প্লেট ফুচকা খাওয়ালে কিন্তু কিছুই মনে করব না। তুমি এত লো মেনটেনেন্স। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য 1 প্লেট ফুচকা তোলা থাকলো। ইজানের জন্য নতুন বেবি লোশন। আরও একটা জিনিসের কথা ইরামের মাথায় এলো ঠিকই, কিন্তু কায়সানের সামনে সেটা বলল না। গাড়ির কাছে এসে গিয়েছে উভয়ে। আজ এসেছে নীরব, হাসি মুখে অপেক্ষা করছে। ইরাম চোখ উল্টে ভাবল, ঠিক কোন ধরনের শক্ত বন্ধুত্ব হলে বন্ধুর জন্য দিনের পর দিন মানুষ বিনা প্রশ্নে এভাবেই হাজির হয়ে যায়। কায়সানকে বিদায় জানিয়ে নীরবের কাছে গেল ইরাম। তোমারও বিশেষ কোনো কর্ম নেই, বুঝতে পেরেছি। এটাই আমার কর্ম, এর জন্য বেতন পাই, আপনি জানেন না? এক গাল হেসে বলল নীরব। ইরাম সন্দেহের নজরে তাকালো। সত্যিই বেতন পায় নাকি মজা করলো? মাথা কামালো না আর, শুধু দিন গুনছে সে। দেখবে আর কত দিন সাইপান এই চোর পুলিশ খেলা জারি রাখতে পারে তার সাথে। আচ্ছা, বাড়ি ফেরার আগে একবার সুপার শপে নামবো। চিজ কিনতে হবে, বাড়িতে ছিল না। চিজ পাস্তা বানাবো আজ। তুমিও ইনভাইটেড। আরে ভাবি, আপনি তো জোস। দুজনেই গাড়ির ভিতরে উঠে বসলো। কিছুক্ষণ বাদে মাঝ রাস্তায় সুপার শপের সামনে গাড়ি থামালো ড্রাইভার। ইরাম এবং নীরব বেরিয়ে ভিতরে ঢুকলো। বাস্কেট নিয়ে চিজ পাস্তা আর টুকটাক জিনিস ইরাম নিচ্ছে। ঠিক এমন সময় বিপরীত দিক থেকে আসতে থাকা কারো সঙ্গে আসতে ধাক্কা লাগলো তার। ও, এক্সট্রিমলি সরি। ইরাম সরে দাঁড়াতেই খানিক অবাক হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে তিতলি। একটা কার্ড ঠেলে আসছিল, পরনে টাইট টপ আর ঢোলা ট্রাউজার। কি যেন চিবুচ্ছে, চুইংগাম বোধ হয়। ইরামকে দেখে চোখে বুঝি তারা ফুটে উঠল মেয়েটার। ও হ্যালো, ভাবিনি আপনাকে এখানে এভাবে দেখতে পেয়ে যাব।
এইটুকু বলেই ইরাম ইচ্ছাকৃতভাবে তিতলিকে এড়িয়ে যেতে চাইল, কিন্তু পারল না। মেয়েটা তার পিছন পিছনেই এলো। দেখা হয়ে ভালোই হলো, আপনাকে কিছু বলার ছিল আমার। ইরাম থামলো না, তাক থেকে নামিয়ে জিনিস দেখতে দেখতেই জানালো, সেদিনের জন্য আমি দুঃখিত। জিনির কাছে সরি বলেছি, কিন্তু আপনাকে বলা হয়নি। জিনি? খানিকটা অবাক হলো ইরাম। এবার ফিরে তাকালো তিতলির দিকে। মেয়েটা মাথা ঝাঁকিয়ে বলল, ওহ সাইবান, ওর আলাদিন নামটা খুব সুন্দর না? আলাদিনের রূপকথার জিনকে মিলিয়ে ওকে ডাকি জিনি। আফটার অল হি ইজ স্পেশাল। আচ্ছা। শান্তভাবে মোকাবিলা করার চেষ্টা করলো ইরাম। নিজের কাছেই মনোযোগ দিল। তিতলি বলে গেল, দেখুন, আপনার কাছে অস্বীকার করার কিছুই নেই। এসব বিষয় লুকিয়ে রাখা উচিত না। আমি আগে জিনিকে পছন্দ করতাম, বাবা মাও বুঝতে পারতো। এই জন্যই তারা ওই দিন সাহস করে আমাকে না জানিয়ে আগ বাড়িয়ে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। পুরোটাই আমার দোষ। কাজের চাপে ওর বিয়ের বিষয়টা শেয়ার করা হয়নি। আমার বাবা মায়ের কোনো দোষ ছিল না। আমি এজন্য ক্ষমাও চেয়েছি এবং চাইছি। তবে আপনি আমার বাবা মায়ের সাথে যে ব্যবহার করেছেন সেটা কিন্তু বেয়াদবি ছিল। থমকালো ইরাম। তিতলির কথার মাঝে কোনো ভুল নেই। প্রত্যেকটা বাক্য সত্যি এবং সৎ। এতটা সৎভাবে উপস্থাপন, সূক্ষ্মভাবে ঘটনাগুলো স্তরে স্তরে মস্তিষ্কে সাজানো এক প্রকারের ট্যালেন্ট। সে ট্যালেন্ট তিতলির কাছে সে ভালো মতো বুঝে গেল। একটি নিঃশ্বাস ফেলল সে। দেখো তিতলি, আমারও ওদের সাথে বেয়াদবি করার ইচ্ছে ছিল না, কিন্তু হঠাৎ করে এই বাড়ি বয়ে এসে কেউ তোমার হাজবেন্ডকে নিয়েও মন করার স্বপ্ন বুনবে, তুমি কি করবে? মেয়ে হিসেবে ভেবে দেখো, আশা করি বুঝে যাবে। আর আমি তো আমার অতও তো স্বীকার করে নিয়েছি। আমার মাথা তখন গরম ছিল, তাই আমার পক্ষ থেকে তোমার বাবা মাকে সরি বলো। কোনোদিনও দেখা হলে আমি নিজে থেকেই বলবো। হাজবেন্ড? হাজবেন্ড হিসেবে আদৌ মানেন ওকে? ইরাম এত কিছু বলল, অথচ তিতলি শুধু ওই অংশটুকু ধরল। দেখে সে ভ্যাবা চেকা খেয়ে গেল। ব্রুকুচকে খানিকটা বিরক্তি এবং চাপা ক্রোধ নিয়ে তাকালো। মানে কি বলতে চাচ্ছ তুমি? এটাই যে বৈবাহিক সম্পর্কে বিশ্বাস না থাকলে কিছুই টেকে না। ইরাম বরফের মতন চেয়ে রইল তিতলির দিকে। তিতলি অবশ্য বেশ স্বাভাবিক। সে তাক থেকে বেশ কিছু রেডিমেড নাস্তার প্যাকেট নামিয়ে কার্টে রাখতে রাখতে বলল, আমি আপনাদের মাঝে তৃতীয় ব্যক্তি, তবুও না বলে পারছি না। আপনি যেমন ভাবছেন চিনি তেমন না। হ্যাঁ, একটু রকচটা, চঞ্চল বটে, তবে লয়ালও। ও জানে কিভাবে বাউন্ডারি দিতে হয়। এটাও বুঝতে পারছি আপনার অতীত সম্পর্কের ট্রমা থেকে বেরিয়ে আসাটা কষ্টকর। তবে অনুরোধ থাকবে, অতীতের দোহাই দিয়ে বর্তমানকে একই স্টেরিওটাইপে ফেলবেন না। অতীত? কি জানো তুমি আমার অতীত সম্পর্কে? আপনার এক্স হাজবেন্ড পরকীয়া করতো, রাইট? এই জন্য জিনিকে বিশ্বাস করতে আপনার কষ্ট হচ্ছে। মেয়ে হিসেবে আপনার কষ্ট আমি বুঝতে পারছি। আপনার প্রতি পূর্ণ সমর্থনও আমার আছে। তবে আপনার জন্য যেন অন্য কেউ বিনা দোষে কষ্ট না পায়, সেই বিষয়টা দেখাও আপনার দায়িত্ব। ইরাম আর একটা শব্দ উচ্চারণ করতে পারল না। ধারালো চোখে চেয়ে রইল তিতলির দিকে, একটানা বিনা বাক্যে। এমন সময়ই ঘটনাস্থলে উপস্থিত হলো নীরব। সে এতক্ষণ যাবৎ দরজার কাছে দাঁড়িয়েছিল। এখন এসে তিতলির বলা শেষ কথাগুলো শুনে ফেলেছে। দ্রুত এসে উভয় রমণীর মাঝে দাঁড়ালো সে। হাত তুলে তিতলির কাঁধে রেখে সরিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, ব্যাক অফ ব্রো, এবার বাড়াবাড়ি করছিস। ও, তুইও এখানে? যিনি বডিগার্ডের ডিউটিতে রেখেছে নাকি? শ্যাট আপ তিতলি, একটু বেশি কথা বলিস তুই। নীরবের চোখে স্পষ্ট সতর্ক সংকেত দেখা গেল। তাতে হাত তুলে পিছিয়ে গেল তিতলি। আমি শুধু সাহায্যই করতে চাইছিলাম। নীরব আর পাত্তা দিল না। ইরামের দিকে ফিরল। তার হাত থেকে বাস্কেট নিয়ে ক্যাশিয়ারের দিকে যেতে যেতে বলল, আপনি প্লিজ আসুন ভাবি, দেরি হয়ে যাচ্ছে। আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি কাজে যাব। ইরাম শেষ এক পলক তিতলির দিকে তাকালো, আর একটাও কথা বলল না। হন হন করে হেঁটে চলে গেল। তার হাঁটার ভঙ্গি এবং দুই হাত শক্তভাবে মুঠো পাকানো দৃশ্যে যে কেউ বুঝতে সক্ষম ভীষণভাবে রেগে গিয়েছে সে। সাইবান ডাইনিং টেবিলে বসেছে। আজকে ভাত খাওয়ার ইচ্ছে নেই তার। সারা সকাল বাইরে ছিল। পিৎজা অর্ডার করেছে সে, সঙ্গে বিশাল বড় কোলা। গ্লাসে কোলা ঢেলে আঙুল মোটকে আয়েশ করে যখন পিৎজায় কামড় বসাবে, ঠিক তখনই বাড়ির ভেতরে ঢুকলো ইরাম। সাইবান নিজের জায়গায় জমে গেল। ড্যাব ড্যাব করে চেয়ে রইল, কারণ
ইরামকে মোটেও স্বাভাবিক দেখাচ্ছে না। চোখের দৃষ্টি ভীষণ উদ্ভ্রান্ত মেয়েটার, কেমন যেন ধোঁয়াশা চোখের মাঝে। শান্ত নির্মল মুখটায় গাঢ় আধার, চলনে তীক্ষ্ণতা, শাড়ি পরা সত্ত্বেও বিন্দু মাত্র কোমলতা নেই। হন হন করে হেঁটে আসছে সে। ঘূর্ণিঝড় হয়ে সাইবানের ভ্রু উঁচু হলো, তবে সে আর কিছুই করার সুযোগ পেল না। হাতের ম্যাকবুকের ব্যাগটা ইরাম ঠাস করে টেবিলের উপরে রাখলো। তারপরেই এগিয়ে এসে হুট করে সাইবানের শার্টের কলার টেনে ধরল। একটা মেয়ের গায়ে এত শক্তি থাকতে পারে, সাইবান আজ ইরামকে না অনুভব করলে কোনো দিন হয়তো টের পেত না। এক ঝটকায় চেয়ার থেকে টেনে তাকে দাঁড় করিয়ে ফেলল ইরাম। ক্রুদ্ধ চোখে চেয়ে গর্জে উঠল, আমার অতীত নিয়ে কথা বলার তোমার অধিকার কে দিয়েছে? সাইবান হতভম্ব হয়ে পড়ল। চোখ মেলে অসহায়ের মতো তাকিয়ে রইল সে অর্ধাঙ্গিনীর দিকে। ইরাম তার কলার ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চেঁচিয়ে উঠল, আমার এক্স হাজবেন্ড পরক্রিয়া করে, আমার প্রেজেন্ট হাজবেন্ডের সাথে আমার ঝগড়া চলে। এটা বাইরের মানুষ জানবে কেন? কেন জানবে আলাদিন? জবাব দাও। তোমার এত বড় অস্পর্ধা, তুমি আমার অগোচরে ঘরের কথা বাইরে পাচার করো? ইউ ইডিয়েট, ইরেসপন্সিবল, ইমম্যাচিওর, ইনসাফারেবল বয়। Shut the fuck up right now, selfish one. পাল্টা চিৎকার করে উঠল সাইবানও। দুজনেই যেন আজ দুজনের মাথা খুইয়ে বসেছে। ইরাম তাও যা গলা নিচে রেখেছিল, সাইবান একটুও নিয়ন্ত্রণে রাখল না। তার পুরুষালী ধমকের আওয়াজে কিচেন থেকে সুগন্ধা ছুটে এলো। ইজানকে সবে ঘুম পাড়াতে সক্ষম হওয়া সারিকাও দৌড়ে এলো। সামিয়া আজ বাড়িতে ছিলেন, এমনকি তিনি সব সময় আড়ালে থাকা আহমদ অব্দি নিজের রুমের নির্বাসন ত্যাগ করে হল রুমে চলে এলেন। ইরাম সবাইকে আশেপাশে দেখে আঙুল তুলে সাইবানকে শাসালো। গলার নিচে, একদম নিচে। সাইবানের হাত খপ করে ধরে ফেলল সে। উদ্দেশ্য স্বামীকে টেনে বেডরুমে নিয়ে যাওয়া। সকলের সামনে এসব বলতে ইচ্ছুক নয় সে, না তো ইচ্ছুক পশুর মতো ঝগড়া করতে। কিন্তু সাইবান আজ বোধ খুইয়ে বসেছে। এতদিন যাবৎ তার সঙ্গে কথা না বলা, অভিমান করে থাকা, পর্যাপ্ত আগ্রহ এবং যত্নের অভাবে তার মানসিক অবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। ঝটকা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল সে। পাল্টা হুঙ্কার দিয়ে ইরামকে সে বলল, মা লাগেন আমার? হ্যাঁ, মা লাগেন আপনি আমার? আমি আপনার বাচ্চা? যখন ইচ্ছা যেখানে ইচ্ছা আপনি আমার মাথার উপর ফাটবেন আর আমি চুপচাপ দেখে যাব, তাই ভাবেন আপনি? ও, তাহলে তুমি সারা বাড়ির মানুষকে শোনাতে চাও? সেটাই তো তোমার স্বভাব। সমাজের কথা ছড়াতে পারো, আর বাড়ির কথা ছড়াবে না। ছড়িয়েছে, বেশ করেছি। আপনার নামে আরো কিছু ছড়ানো উচিত। ভুল হয়ে গিয়েছিস তুই। সামিয়া ছুটে যেতে চাইলেন ছেলে বইয়ের মাঝখানে, কিন্তু সারিকা মাকে চেপে ধরল। ওদের সমস্যা, ইন্টারফেয়ার করো না। আজকে ফেটেছে যখন ফাটে দাও, সত্যি বলুক অন্তত একে অপরকে। সামিয়া মেয়ের বাহুর মাঝে হতবাক হয়ে দেখতে লাগলেন কার্ড, অসহায়ের মতন। পাত্তাও দেয়নি ইরাম কিংবা সাইবানের কেউই। উভয়ের একে অপরের ক্রোধে ডুবে আছে। তোমার সমস্যাটা কোথায় আলাদিন? আমি তোমার কোন পাগাধানে মই দিয়েছি? আমাকে মানুষের সামনে নিজ প্রমাণ করতে তুমি কি পাও? ঠিক যে যে কথাগুলো আমি তোমাকে বলছি, আজকে সেইগুলোই প্রমাণ পাওয়া গিয়েছে। তুমি বোঝো না, দুধ খাওয়া শিশু তুমি। তাদের দাম্পত্য জীবনের গোপন কথা তোমার মেয়ে বান্ধবী কেন জানবে? কিসের পরামর্শের দরকার ছিল তোমার? বাসায় মা বোন যে কথা বলতে পারোনি, সেই কথাগুলো বলতে গিয়েছিলে বান্ধবীকে। আর আমি তোমাকে সন্দেহ করলেই দোষ? মাথায় রক্ত চড়ে গেল সাইবানের। শটান করে ঘুষি হাঁকালো সে। আটকে উঠল সবাই। এই বুঝি ইরাম আঘাত পায়, অথচ সাইবানের ঘুষিটা গিয়ে লাগলো সিঁড়ির রেলিংয়ে। চামড়া ফেটে রক্ত গড়াতে লাগলো। দাঁত কিরমির করলো সে। দুই পাশের তীক্ষ্ণ সুচালো দাঁতগোড়া বেরিয়ে এলো। তার সুদর্শন চেহারা হয়ে উঠল পাশবিক। সন্দেহ, সন্দেহ, সন্দেহ। I'm fucking tired of this. সাইবানের চোখ জোড়াও বুঝি লালচে হয়ে উঠেছে। ঘর ঘর শব্দ বেরোচ্ছে তার গলা থেকে। ইরামের সামনে বুঝি কোনো পশুই দাঁড়িয়ে আছে। আমি আপনার কাছে চকলেটের মোড়ক, যাকে চেটে ফেলে দেওয়া হয় ডাস্টবিনে। অন্যের বেলে চোখে ঠুলি পরে থাকেন, আর আমার বেলে অনুবীক্ষণের নিচে ফেলে মাপেন। আপনি এত স্বার্থপর কেন, এরম আপু? ইরাম জবাব দিতে পারল না, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল।
সাইবান আজ থেমে নেই, সে ভেতরে সব কিছু উগড়ে দিচ্ছে। সত্যি কথা কি জানেন, আমি আপনার মতন স্বার্থপর মানুষ জীবনে দুটো দেখিনি। আমার বান্ধবীর কথা বলছেন, তিতলি? আর ও তো আমার জীবনে এমন সময় আমার পাশে ছিল যখন আপনার টিকিটও খুঁজে পাওয়া যায়নি। আপনি যখন নিজের সংসারে নিজের স্বামীর সাথে আয়েশ করছিলেন, আপনি কি বুঝবেন আমাকে, আমার বন্ধুত্বকে, আমার প্রায়োরিটিকে? আপনার শিক্ষা দীক্ষা সব ভুয়া। আপনি জানেন শুধু মানুষকে ব্যবহার করতে। আমাকে বিয়ে করে ব্যবহার করে যাচ্ছেন ইচ্ছে মতো। আমার টাকা, আমার নিরাপত্তা, আমার সব কিছু আপনি আর আপনার ছেলে মেয়ে লুটে খাচ্ছেন। এরপর সুযোগ বুঝে একটা সময় চলে যাবেন। লজ্জা করান আপনার কোনোদিন সংকোচ হয় না? শায়দা হেল, এবার অতিরিক্ত বলছিস তুই। সারিকা আর সব সারিকা অবধি আর না বলে থাকতে পারল না। তবে সাইবান বোনের দিকে ঘুরে তাকালোও না। আহমদ মেয়ে স্ত্রীর পাশে থামে হেলান দিয়ে বিনোদনের সঙ্গে দেখতে দেখতে মন্তব্য করলেন, এটা আজ নয়, কাল হওয়ারই ছিল। তুমি এই পরিণতি ডেকে এনেছো, দেখছো সামিয়া? হাতের মুঠো শক্ত করে ফেললেন সামিয়া। এই মুহূর্তে স্বামীকে আর কিছুই বলতে পারলেন না, তার চোখে অশ্রু টলমল করছে। সাইবান এবং ইরাম কেউই আর পরিবারের জন্য থেমে নেই। ইরাম অবশ্য নিশ্চুপ, কিন্তু সাইবানের একটা কথাও আর মাটিতে পড়ছে না। সে ক্লান্ত। বারবার অতীতের দোহাই দিয়ে সিম্পাতি কমাতে আসবেন না। এই পৃথিবী দয়ালু না, কেউ আপনাকে দয়া করবে না। আমাদের সবারই কোনো না কোনো অতীত আছে। পার্থক্য শুধু আমরা অতীত নিয়ে পড়ে থাকি না। সেখানে আপনি অতীত থেকে বেরিয়ে হতে পারছেন না। বিশ্বাস করতে না চাইলে বিয়ে করেছেন কেন? নাচতে নাচতে তো আমি যাইনি আপনার কাছে। অসহায় হয়ে আপনি এসছেন, আর যখন আমি আপনার সাথে অ্যাডজাস্ট করে নিতে চাইলাম, তখন আপনার সব সন্দেহ শুরু হয়ে গেল। হ্যাঁ যান, আমি বাইরে প্রেম করি, আপনাকে রেখে বাইরে 5টা-10টা প্রেম করি। তিতলি আমার গার্লফ্রেন্ড। আপনাকে ডিভোর্স দিয়ে আমি ওকে বিয়ে করব, কারণ আপনার মতো বউ থাকার না থাকার সমান। ইরাম তাকিয়েই রইল সাইবানের দিকে, নিষ্পলক। সাইবান এখন রীতিমতো কাঁপতে কাঁপতে কথা বলছে। রাগ, দুঃখ, হতাশা সব বাঁধ ভেঙে বেরিয়ে পড়েছে। আপনি আমাকে বিশ্বাস করেন না, এক ফোঁটা বিশ্বাস করেন না। সারা দুনিয়া বিবস্ত্র হয়ে আমার সামনে ঘুরে বেড়ালেও আমার পৌরুষে আমি একটা আঁচ আসতে দেব না। আমার সেই ক্ষমতা আছে, সে ধৈর্য, সে অধ্যবসায় আর সে শিক্ষা আছে। কিন্তু না, আপনি তো বুঝবেন না। পরকীয়া, বিশ্বাস ভাঙ এসব শব্দ তো চিনে নিয়েছেন আপনি, তাই না? আপনার আগের স্বামী আর আমি একই মানুষ আপনার কাছে, স্রেফ জানোয়ার। এই জানোয়ারকে শুধু ব্যবহার করেছেন। বিশ্বাস ভরসা করতে হবে না, অতীত নিয়েই থাকুন আপনি, সমতে বসবাস করুন, স্বার্থপর মহিলা। সাইবান হাঁপাচ্ছে, তীক্ষ্ণ চোখে চেয়ে সে হঠাৎ করে জমে গেল। ইরামের চোখ জোড়া টলটল করছে, অশ্রু জমেছে ঠিকই, কিন্তু উপচে পড়ছে না অদম্য শক্তির জোরে। সাইবান চোখ পিটপিট করল, বুকের ভেতরে দামামা বাজল তার। শেষ, 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 সব কিছু শেষ করে ফেলেছে সে। আমি স্বার্থপর? আমি আমি অবিশ্বাসী? আমি সন্দেহ করি? ঠিক বলেছ আলাদিন, আমি তেমনই। ইরামের কণ্ঠ খানিক কাঁপল। সাইবানের সামনে বুঝি তার গোটা দুনিয়া গড়িয়ে গেল। হাত তুলল সে, কিন্তু ইরামকে ছুঁয়ে দেওয়ার আগেই সেই হাত খপ করে ধরে ফেলল ইরাম। তাকে টানতে টানতে সিঁড়ি বেয়ে উপরে নিয়ে গেল। বাড়ির প্রত্যেকটা সদস্য স্তব্ধ হয়ে শুধু তাকিয়ে থাকতে পারল। একটাও বাক্য খরচ না করে ইরাম সাইবানকে সোজা নিজেদের বেডরুমে নিয়ে এলো। ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে দরজাটা বন্ধ করে দিল। সাইবান ভারসাম্য হারিয়ে বিছানায় বসে পড়ল। ফিরে তাকালো, তার মুখে মুখে দাঁড়ালো ইরাম। ডাগর ডাগর চোখে তীব্র ক্ষোভ এবং অশ্রু নিয়ে অত্যন্ত ঘৃণার চোখে দেখলো সে সাইবানকে। স্বামী তুমি আমার, তাই আমার শরীর দেখার অধিকার জন্মেছে তোমার। আপু, বিড়বিড় করতে পারল শুধু সাইবান। তারপরেই অবিশ্বাস্য ঘটনাটা ঘটল। এক টানে বুক থেকে শাড়ির আঁচল সরিয়ে ফেলল ইরাম। জিপার খুলে ঢিলে করে ফেলল ব্লাউজ। সাইবান ঝট করে দৃষ্টি সরিয়ে চোখ বুজে ফেলল। what the hell you are doing? আমার দিকে তাকাও আলাদিন। ইরামের আদেশে চোখ খুলতে বাধ্য হলো সাইবান। অত্যন্ত সংকোচ নিয়ে মুখ ঘুরিয়ে তাকালো। সেখানেই তার পৃথিবী থমকে গেল। ইরামের কোমরে একটা হালকা ক্ষতের দাগ,
কাপড় সরিয়ে ফেলায় তার উন্মুক্ত উদর জুড়ে লম্বা একটা তীক্ষ্ণ দাগ দেখা গেল, যেন অনেক সময় নিয়ে যত্ন করে মাংস কাটা হয়েছে। বুকের দিকটায় ঢেউ খেলানো এলো পাথারি পোড়ার দাগ। আরও অনেক কিছুই আছে, কিন্তু সাইবান দেখার সাহস পেল না। তার হৃদস্পন্দন থমকে গিয়েছে। ইরামের অশ্রু অবশেষে গড়িয়ে পড়ল। নিজের বুকে হাত চেপে সে বলল, যে পুরুষ নিজের মুখে ভালোবাসার কথা বলতে বলতে শরীরের দাগ দিতে পারে, সেই পুরুষ জাতিকে এত সহজে বিশ্বাস করি কি করে? বলতে পারো আমায় আলাদিন? অতীত। দ্রুত পা চালাচ্ছে ইরাম। ঘড়ির কাঁটায় রাত প্রায় 10:30। আজকে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সে শিক্ষিকা হিসাবে আয়োজনের দায়িত্বে ছিল। অনুষ্ঠান শেষে অফিস থেকে বেতন তুলে ফিরতে ফিরতে এত দেরি। এমন দেরি বেশ অনেক দিন বাদেই হলো। শাড়ির আঁচল মাথায় তুলে ঘোমটা দিয়ে এগোলো সে। এলাকার মুরব্বিগণ এই সময় রাতের খাবার শেষে হাঁটতে বেরোন। মোড়ের টং দোকানে চা সিগারেটের আড্ডায় মাতেন। আজও ব্যতিক্রম নয়। 3-4 জন বৃদ্ধ এবং মধ্যবয়স্ক পুরুষদের একটা দল আয়েশ করে চা খেতে খেতে আলাপ করছে। ইরাম রাস্তার ওপর পাশ দিয়ে যাচ্ছে। ঘোমটাটা একটু লম্বা করেই টেনে দিল এবার। মুরব্বীদের দৃষ্টিতে পড়তে চায় না, কিন্তু পড়তে হলো। সঙ্গে সঙ্গে আড্ডার বিষয় বদলে গেল। বুঝলেন রফিক মিয়া, মায়া মানুষ 20-তে বুড়ি, 30-এ দাদি। বিয়া শাদি ছাড়া মায়াগো সুখ নাই, সংসার ছাড়া কোনো গতি নাই। আজকালকার মায়াগুলো দেখছেন কেমন বেড়া মানুষের মতন এদিক সেদিক দৌড়াই বেড়ায়, রাত বিরেতে রাস্তাঘাটে হাঁটে, এরপর অঘটন ঘটলে সব পুরুষকে দোষ। আরে তুই মায়া মানুষ, তোর ইজ্জতের চিন্তা নাই? ঠিক ঠিক। অদূর থেকে হেঁটে গেলেও আসরের আলোচনার বিষয়বস্তু যে ইরাম স্বয়ং, এটা বুঝতে তার বেগ পেতে হলো না। পাত্তা না দিয়ে সে হাঁটার জোর বাড়ালো। ঠিক তখন ডাক ভেসে এলো এক মুরব্বীর। কি গো হিরাম্মা, আইলো কোন দিক দিয়া? গুরুজন। উত্তর না দিলে বেয়াদবি হবে, তাই ইরাম থামল। খানিকটা কাছে এগিয়ে গিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম। এই তো স্কুলে আজকে ফাংশন ছিল, তাই একটু দেরি। রাহাত আর ইহান মিয়া কি তোমার আনতে চাইতে পারে না? একলা মায়া মানুষ রাত বিরাতে খালি দৌড়াদৌড়ি করো, বিপদ আপদ হইলে? রাহাত এখনো কাজ করছে, ইহান পড়াশোনায় ব্যস্ত। ব্যাপার না চাচা, আল্লাহ যার সাথে থাকে তার আর ভয় কিসের? এ ভাই ভাই কইরা তো জীবন যৌবনটা ধ্বংস করলা। তা মুখলেস মোল্লার পোলার সাথে নাকি তোমার সম্বন্ধ চলছিল? আগাইছে আমাগো জানাইও মাইয়া, তোমার অভিভাবক তো এক প্রকার, তোমার একটা গতি হইলে আমরা শান্তি পাই। ইরাম একটি ঢোক কিনল। ভীষণ অস্বস্তি হলো তার। উক্ত মোখলেস মোল্লার ছেলের সাথে তার সম্বন্ধ আরও 1 মাস আগেই ভেস্তে গিয়েছে। সেটা আর জানালো না। যেন ইচ্ছে করেই তাকে নিজ প্রমাণ করে আত্মিক শান্তি লাভের উদ্দেশ্যে গুরুজন নামক মানুষগুলোর পক্ষ থেকে প্রশ্নটা করা হয়েছে। মাথা নিচু করে ইরাম বলল, জি চাচা, দরকার পড়লে অবশ্যই জানাবো। সালাম দিয়ে চলে এলো ইরাম। পিছন ফিরে তাকালো না, শুনল না কিছু। তাকে ঘিরে এলাকায় গাল গল্পের অভাব নেই। একমাত্র মেয়ে যে 30 ছুঁয়েও এখনো বিয়ের পিঁড়িতে বসতে পারেনি। সমাজের মানুষগুলোর জন্য সে বিশ্বের অষ্টম আশ্চর্য। ঠিক তেমনি কটাক্ষের বস্তু। বছর বছর ধরে এইসব ইরামের গায়ে সয়ে এসেছে। এখন আর বুকে লাগে না। এতগুলো বছর যখন একটা পরিবারের পিছনে দিয়েছে, তখন আর কিছুটা সময় ক্ষতি হয়। যদিও ইরামের আজকাল মনে হয় সে আজীবন এই সংসারটার ঘানি বইয়েই চলবে, আর 5টা মেয়ের মতন তার নিজের সংসার বলে কিছুই কোনোদিন হবে না। মুন্সিপাড়ির মানুষগুলো এখনও জাগ্রত, এত জলদি ঘুমায় না। ইরাম আস্তে করে গেট খুলে ভেতরে ঢুকলো। জুতো খুলে প্রতিদিনের মতন তাকে রাখে। পা মুছে ভেতরে এলো নিঃশব্দে। বহু কষ্টে একটা বেসরকারি প্রাইমারি স্কুলে সে গত বছর টিচার হিসাবে জয়েন করেছে। বেতন 20,000। আজ এই মাসের বেতনটা হাতে পেয়ে দিয়েছে। প্রতি মাসে বেতনের অর্ধেক টাকা সে সাংসারিক খরচ হিসাবে দিয়ে দেয়। এবারেও কোনো ব্যতিক্রম ঘটবে না। টাকা গুনতে গুনতেই নিচতলায় রাহাতের রুমের দিকে এগুলো সে। স্বামী স্ত্রী উভয়ে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করছে বোধহয়। বোঝার চেষ্টা করো, ইরান আপুকে এভাবে দিনের পর দিন এই বাড়িতে রাখা সম্ভব না। আড়াল থেকে শোনার ইচ্ছা না থাকলেও
ইরাম নিজের নামটা শুনে থমকালো। রাহাতের স্ত্রী মিথিলা নরম গলায় স্বামীকে বলছে, দেখো রাহাত, আমাকে কুটনি ভাইয়ের বউ ভেবো না, আমি শুধু বাস্তবতা বলছি। আমরা এতদিন একা ছিলাম, সমস্যা হয়নি, কিন্তু এখন আমরা একা। আর একা নয়, আমাদের যমজ সন্তান এসেছে দুনিয়ায়, ওদের দেখতে হবে, বড় করতে হবে। আজও ছোটটি আছে বলে বিশেষ প্রভাব পড়ছে না, কিন্তু যত বড় হবে তত আর্থিক আর মানসিক চাপ বাড়বে। আপুর বয়স হয়েছে, সমাজে মানুষ নানান ধরনের কথা বলে বেড়ায়। আপুর নামে ওইসব শুনলে আমারও খারাপ লাগে। উনি এই সংসারের জন্য কম করেননি, কিন্তু দিন শেষে এটা ওনার নিজের সংসার না, আমাদের সংসার। ওনাকে আজ হোক কাল হোক নিজের সংসারে যেতেই হবে। আমিও ভাবছি মিথিলা, তোমার কি মনে হয় আমি হাত দিয়ে বসে আছি? বাবা নেই, আমার উপরই তো দায়িত্ব এই সংসারের। নিজের বোনকে ভালো হাতে তুলে না দিয়ে শান্তি পাই, কিন্তু কিছু তো হচ্ছে না। আপুর বয়সে এর জন্য এমনিতেও সম্মত পাওয়া মুশকিল। যাওয়া আসছে, দ্বিতীয় বিয়ে, আগের বাচ্চা আছে, প্রবাসী, মধ্যবয়স্ক, বৃদ্ধ, আমি কিভাবে এগোই? রাহাত বলল। মিথিলা মাথা ঝাঁকিয়ে ব্যক্ত করল, তো কি হয়েছে, মানুষ কি দ্বিতীয় বিয়ে করে না নাকি? ওই ছেলেদের সংসার অন্য কোনো মেয়ে করবে না? দ্বিতীয় তৃতীয় বিয়ে কোনো ব্যাপার না, আগের বাচ্চাও ব্যাপার না। আপুর বয়স হিসাবে ঠিকই আছে সব। এখন তো তুমি কচি ছেলে পাবে না, কচি ছেলের আপুকে কেনই বা বিয়ে করবে? অদ্ভুত, তুমি যাই পাও তাই বিবেচনা করে দেখো। শুধু ভালো ঘরের মোটামুটি ব্যক্তিত্ববান ছেলে হলেই হবে? বিয়ের পর এমনিতেও মেয়ে মানুষকে অন্য অনেক কিছু অ্যাডজাস্ট করে চলতে হয়, যেমন আমি করছি। ইরাম এমন সময় দরজায় নক করল, যেন মাত্রই এসেছে। মিথিলা এবং রাহাত উভয়ে নিজেদের সামনে নিল। আস্তে করে ইরাম ভেতরে ঢুকলো, মলিন হাসি মুখে তাকালো। এসে গিয়েছিস ভাই, খেয়েছিস রাতে? হ্যাঁ আপু, খেয়েছি। তুমিও যাও, ফ্রেশ হয়ে খেয়ে নাও। মিথিলা যাও, আপুর খাবারটা গরম করে দাও। মিথিলা মাথা নেড়ে স্বামীর আজ্ঞা পালন করতে এগোচ্ছিল। ইরাম তাকে থামালো, একটি হাত তুলে সেখানে 10,000 টাকা রেখে বলল, এই নাও, এই মাসের টাকাটা খরচ করবে মন মতো। আর বাবুদের জন্য কিছু লাগলে অবশ্যই আমাকে বলবে। ভাই আমার নতুন চাকরি পেয়েছে, এখন এত টাকা ইনকাম করতে পারবে না। তাছাড়া তোমাদের সঞ্চয় তো জরুরি, বলো? আমি গেলাম। আর হ্যাঁ, খাবারটা গরম করতে হবে না তোমাকে, আমি নিজেই করে নেব। সারাদিন বাবুদের পিছনে খাটতে খাটতে আজ একটু বিশ্রাম করে নাও। শুভরাত্রি। আর দাঁড়ালো না ইরাম, উল্টো ঘুরে রুমের বাইরে চলে গেল। সিঁড়ি বেয়ে উপরে নিজেদের রুমে উঠতে উঠতে সে ভাবল, মুরব্বীরা ঠিক বলেনি, 30-এর মেয়েরা শুধু দাদি হয় না, মরেও যায়। ঠিক 2.5 মাসের মাথায় যখন ইরামের জন্য সম্বন্ধটা আসলো, তখন সে আর বিশেষ বিবেচনা করেনি। পাত্র নিজে থেকেই রাহাতের মাধ্যমে বাড়িতে প্রস্তাব পাঠিয়েছে। নাম অরণ্য মির্জা সওদাগর। রাহাতের ভাষ্য মতে বিরাট এক ব্যবসায়ী, গাজীপুরে নাকি 3টে ফ্যাক্টরিও আছে। বয়সটা ইরামের কাছাকাছি, ভদ্রঘরের বড় ঘরের ভদ্র সন্তান। সমস্যা হলো এতিম, বাবা মা আত্মীয় স্বজন বলতে 3 কুলে কেউ নেই। এত বড় একজন মানুষ ইরামের মতন কাউকে থেকে নিজে থেকে বিয়ে করতে চাইছে। ব্যাপারটা সন্দেহজনক মনে হলেও এতিম শোনার পর থেকে সেটা খানিক ধামাচাপা পড়ে গিয়েছে। এত চিন্তা করে কি হবে, দেখা করা যাক, কথা বলেই না হয় বোঝা যাবে। আজ তাই একটা ক্যাফেতে বসেছে ইরাম। মিথিলার তোড়জোড়ের কারণে হালকা পাতলা সাজাও হয়েছে। ব্লক প্রিন্টের সালোয়ার কামিজ, খোলা চুল আর কাজল টানা চোখ, চেয়ে আছে সে বাইরের দিকে অন্যমনস্ক হয়ে। ঠিক এমন সময় কণ্ঠটা তার কাটিয়ে গেল। কি আছে ওই দেওয়ালে যা জেকে বসে আছে আপনার খেয়ালে? এমন কাব্যিক কথা প্রথমবারেই ইরামের মনোযোগ আকর্ষণ করে দিল। ঝট করে ফিরে তাকালো সে। দণ্ডায়মান এক সুদর্শন ব্যক্তি, ক্রিম বর্ণের শার্ট আর কফি বর্ণের ফর্মাল প্যান্ট। ক্ষণিকের জন্য ইরাম বাকরুদ্ধ হয়ে গেল। পুরুষ মানুষ এতটা আকর্ষণীয় এবং সুদর্শন হতে পারে তার আগে জানা ছিল না। ছবিতে রাহাত দেখিয়েছে ব্যক্তিকে, কিন্তু ছবির চাইতে বাস্তব মানুষটা আরও বেশি মনোমুগ্ধকর। ইরাম নিষ্পলক চেয়ে রইল। টানা চোখজোড়া, সম্পূর্ণ কালো নয় যেন, অতি হালকা বাদামের মিশেল আছে তাতে। তীক্ষ্ণ চোয়াল, ক্লিন শেভড করে এসেছে। আজ বোঝা যাচ্ছে
চুলগুলো জেল দিয়ে ব্যাক ব্রাশ করে রাখা, এক গুচ্ছ লুটিয়ে পড়েছে কপালের উপর। ইরামের বুঝতে বাকি রইল না তার সামনে দাঁড়িয়ে আছে অরণ্য মির্জা সওদাগর। মিস্টার মির্জা, অস্ফুট স্বরে বলে উঠে দাঁড়াতে নিল ইরাম। তাতে ইশারা করে বসিয়ে নিজেও বিপরীত দিকে চেয়ার টেনে বসতে বসতে অরণ্য বলল, ওহ প্লিজ, জাস্ট কল মি অরণ্য। আপনার নামটা সুন্দর, অরণ্য। আপনার চাইতে বেশি নয় ইরাম। একটি শক্ত ঢোক গলাধকরণ করল রমণী। জীবনে প্রথমবারের মতন বুঝি অন্তরে একটা ধুকপুক অনুভূতি হলো। অরণ্য সবার প্রথমেই অর্ডার দিয়ে দিল, নিজের জন্য কফি, ইরামের জন্য চা। ওয়েটার চলে যেতেই ইরাম জিজ্ঞাসা করল, আপনি কিভাবে জানলেন আমার চা পছন্দ? অরণ্য হাঁটুর উপরে হাঁটু তুলে রহস্যময় হেসে বলল, আপনি প্রতিদিন স্কুলের ক্যান্টিনে বসে এক কাপ পিওর রং চা খান, আন্দাজ করাটা কঠিন কিছু না। ইরাম ভ্রু কুঁচকে ফেলল। আপনি আমাকে ফলো করেন নাকি? না করলে বিয়ের প্রস্তাব পাঠাতাম কিভাবে বলুন? একগাল হাসল অরণ্য। ইরাম সেই হাসির দিকে তাকালো। লোকটাকে হাসলে এত সরল লাগে কেন? অরণ্য ঝুঁকে এসে টেবিলে কোনোই ঠেকিয়ে জানালো, চিন্তা করবেন না, আমি স্টকার না। আপনার স্কুলের পাশেই আমার একটা নির্মাদিন ফ্যাক্টরি আছে। AMS ট্রেডার্স, ওটা আপনার? ওটার কাজে গিয়েছিলাম এক ঘোর বর্ষার দিনে। বিল্ডিংয়ের বারান্দায় দাঁড়িয়ে দেখলাম এক রমণী বেরিয়ে এলো স্কুল গেট থেকে। নিজের মাথায় ছাতা ধরার বদলে বাচ্চাদের মাথায় ছাতা ধরে ধরে সে তাদের তুলে দিল গাড়ি অবধি। অতপর ভিজে গেল তার শাড়ি, জড়িয়ে গেল আমার মন, হয়ে গেল চোখে চোখে অন্তরের আলাপন। এবার না হেসে পারল না ইরাম। তার চোখজোড়া আনন্দে চকচক করে উঠল, গালে লালিমা ছেয়ে গেল। বাইরের স্নিগ্ধ সূর্যের আলো মুখে প্রতিফলিত হতেই অদ্ভুতরে একটা আভা ছড়ালো যেন চারপাশে। অরণ্য মন্ত্র ও মুগ্ধের মতন দেখল, যেন ইরামের চাইতে মনোমুগ্ধকর কোনো বস্তু তার চোখ এর আগে দর্শন করেনি। বুকে হাত দিয়ে অরণ্য মোলায়েম কণ্ঠে বলল, আস্তে আস্তে বিয়ের আগে হার্ট অ্যাটাক করাবেন আমায় প্রিয়। ইরাম তীর্যক হাসল। আপনাকে কে বলল আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি? হবেন না? তবে কি আপনার জন্য আমার 1000 বছর অপেক্ষার চাদর বিছিয়ে বসতে হবে? যদি শেষ ভাগ্যে তোলা থাকে কাজী, আমি তবে সর্বোচ্চ বছর অপেক্ষা করতে রাজি। আপনি এত দারুণ দারুণ সব কবিতা বানান কিভাবে? আপনি আমার কবিতা। ইরাম অরণ্যের চোখে প্রথমবারের মতন সরাসরি তাকালো। ওই চোখের মাঝে যে সরলতা, মুগ্ধতা এবং আবেগ সে দেখল, তাতে সন্দেহের কোনো অবকাশ পেল না। অতঃপর শুরু হলো তাদের ইঁদুর বিড়ালের দৌরাত্ম্য। পাক্কা 2 মাস প্রয়োজন হলো অরণ্যর ইরামকে বিয়েতে রাজি করানোর জন্য। শেষ দিনের ঘটনাটা অনেকটা এমনি ছিল যে ইরাম স্কুল থেকে ফিরছিল গ্রীষ্মের তীব্র গরম মাথায় নিয়ে। প্রতিবার লোকালেই যা হয়, অথচ সেদিন হলো না। তার জন্য অপেক্ষা করছিল অরণ্যর গাড়ি। ইরাম ভেতরে ঢুকতেই এসি অন করে দিল। তারপরে ঝুঁকে ইরামের পায়ের পুরাতন সুজোড়ায় হাত দিল অরণ্য। দেখি প্লিজ, এই গরমে মানুষ শু পরে, স্যান্ডেল নেই। এ কি, আপনি আমার পায়ে হাত দিচ্ছেন কেন? অরণ্য কোনো কথা শুনল না। ইরামের শু খুলে দিয়ে বক্সের ভিতর ঢুকিয়ে রাখলো। পা মুক্ত হতেই মিলে বসতে পারল ইরাম। এসির বাতাসে বেশ আরাম লাগলো। অরণ্যর প্রস্তুতির নেহায়ত কম নয়। কোত্থেকে একটি বরফ ঠান্ডা লেমনেডের কাপ বের করে তাতে স্ট্র বসিয়ে ইরামের হাতে ধরিয়ে দিল সে। হতবাক ইরাম এক পলক অরণ্যর দিকে চেয়ে শেষমেশ মুচকি হেসে তাতে চুমুক দিল। অরণ্য ড্রাইভ শুরু করলো। আকাশি রঙের ফুলহাতা শার্ট, উপরে কোট ব্লেজারে পুরো দোস্তুর ব্যবসায়ী লাগছে আজ মানুষটাকে। আর অবশ্যই বরাবরের মতোই সুদর্শন। ইরাম চোখ ফেরাতে পারল না। অরণ্যের গিয়ার ধরা, এক হাতে স্টিয়ারিং ঘোরানো, মনোযোগী দৃষ্টি। প্রত্যেকটা কার্যকলাপ সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। লেমনের গলায় যেতেই গলার গরমটা চিরবিদায় নিল। অরণ্য কিভাবে যেন সবসময় বুঝে যায় ইরামের কখন মনে কি আছে? প্রয়োজন। মনে হচ্ছে আমার কোনো চান্স নেই, তাই না? হঠাৎ করে বিষণ্ণ গলায় বলে উঠল অরণ্য।
ইরাম তাতে ভ্যাবাচাকা খেয়ে গেল। প্যাসেঞ্জার সিটে সোজা হয়ে বসে শুধালো, মানে মানে আমার ভাগ্যটাই এমন, এ আর কি। মাথার উপর বাবা মা, গুরুজনের ছায়া নেই তো, তাই সহজে কেউ আগলে নিতে চায় না। ইরামের বুকের ভিতরটা খামচে ধরলো কেউ বুঝি। অরণ্য স্টিয়ারিং ঘুরিয়ে রাস্তার দিকে দৃষ্টি রেখেই বলল, জীবনটা সহজ ছিল না। মানুষ ভাবে টাকা থাকলে সব বুঝি হয়ে যায়, অথচ আমার কাছে শান্তিটাই নেই। আপনার জানা আছে শান্তি কোথায় বিক্রি হয়? তো আমি নিজের জন্য কিনে বাক্স ভরে রাখতাম। কে যেন নিজেকে রুখতে পারল না ইরাম। কেন যেন নিজেকে রুখতে পারল না ইরাম। অজান্তেই নিজের হাতটা গিয়ারের উপর রাখা অরণ্যর হাতের উপরেই রাখলো। আপনার বাবা মাকে খুব মিস করেন, তাই না? মলিন হাসলো অরণ্য। না, করি না। ওনারা চলে না গেলে বুঝতামই না দুনিয়াটা কত কঠিন। আত্মীয় নামক কালসাপগুলো সম্পত্তির লোভে কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটা ওনাদের বিদায় নেওয়ার পরেই বুঝেছি। আপনার সুখের সময় সবাই আপনার পাশে থাকে, এরপর সুযোগ বুঝে হামলে পড়ে। আমার দুনিয়ায় এখন আছি শুধু আমি, আমার অর্জন আর আমার একাকিত্ব। আফসোস নেই। ইরাম নিজের হাতের বাঁধনটা আরেকটু শক্ত করে বলল, এখন থেকে আপনি আর আপনার অর্জন থাকবেন শুধু। একাকিত্বের ভারটা না হয় আমার উপরেই ছেড়ে দেবেন। অরণ্য সইতে পারল না। ব্রেক কষে তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে ফেলল। মাঝ রাস্তায় এইভাবে হঠাৎ গাড়ি থামিয়ে ফেলায় আশপাশে যানবাহন দ্রুত হর্ন বাজাতে লাগলো। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। অথচ অরণ্যর কোনো দিকে খেয়াল নেই। সেই অপলক চেয়ে আছে ইরামের দিকে। ঝুঁকে এলো সে, রীতিমতো ফিসফিস করে উচ্চারণ করলো, আরেকবার বলুন। ইরাম মোলায়েম হাসল। তার চোখে হালকা অশ্রু জলজল করলো। একাকিত্বের দীর্ঘশ্বাস, মায়ায় অবিশ্বাস, আর বিয়েতে সর্বনাশ। আপনি নিজের সর্বনাশ করতে মুখিয়ে আছেন। কুয়াতে ঝাঁপ দেওয়া ঠেকানোর সাধ্যকার। অরণ্যর ঠোঁটে বিস্তৃত একটা হাসি ফুটল এবার। ইরামের হাতটা ধরে সে উপরে তুলল। প্রথমবারের মতো নিজের ঠোঁটের স্পর্শ ছুঁয়ে দিল কাজের কারণে রুক্ষ হয়ে আসা আঙুল জুড়ে বলল, এ হাতে রক্ষা মানায় না, এ হাতে সুরক্ষা মানায় না। এতে আমি বুনবো শুধুই কমলতা। শুনছেন আমার প্রিয়, আজ থেকে এই অরণ্যের হাজারো কাটার গাছের মাঝে একটি মাত্র ফুল গাছ আপনি। আজ ইরামের বিয়ে, কাবিন এবং যাবতীয় কাজ সকালেই হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র অনুষ্ঠান। যদিও ইরাম মত দিয়েছিল ছিমছাম অনুষ্ঠানের আয়োজন করবে, বেশি মানুষের উপস্থিতিতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তবে শেষ মুহূর্তে অরণ্য বেঁকে বসেছে। না, ইরামকে সে চুপচাপ বিয়ে করবে না। সমস্ত এলাকার মানুষ দাওয়াত দিয়ে খাওয়াবে। যে মানুষগুলো এতদিন ইরামকে নিয়ে হাজার কথা চালাচালি করেছে, তাদের যদি একটু ভালো মন্দ আপ্যায়ন করা না হয় তাহলে কিছু হলো? ইরাম স্টেজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোগ্রাফারের জন্য পোজ দিতে দিতে অদূরে দাঁড়ানো আরণ্যকে দেখছে। শেরওয়ানি পরনে লোকটাকে আজ অনন্য লাগছে। ইরাম থেকে থেকে স্বামীকে দেখে যাচ্ছে। একপাশে খাওয়া দাওয়ার ব্যবস্থা, সেখানে মানুষজন খেতে বসে পড়েছে। মুরব্বীরা সব একসঙ্গে প্লেটের পর প্লেট মাংস সাবার করছে। খেতে পারুক বা না পারুক, নেয়ার কমতি নেই। বিয়েবাড়ির এই অপচয়টা ইরামের একদমই পছন্দ নয়। ফটোগ্রাফারকে বিরতি দিয়ে সে ভারী লেহেঙ্গা তুলে এগুলো টেবিলের দিকে। অরণ্য দাঁড়িয়ে আছে, সকলের খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা দেখছে। একজন মুরব্বী তাকে ডেকে কিছু বলতেই মুচকি হেসে অরণ্য বলল, ভালো করে খান চাচা। যার বিয়ে না হওয়ায় চিন্তায় মাথার চুল উঠিয়ে ফেলেছেন, তার বিয়ের খাবারটা কেমন লাগছে? এই চাচাকে আরও 2 পিস রোস্ট দাও। ইরাম কাছে গিয়ে খপ করে অরণ্যর বাহু ধরে ফেলল। বাকিদের উদ্দেশ্যে জোরপূর্বক হেসে তাকে টেনে সরিয়ে নিয়ে এসে বলল, আপনি কি শুরু করেছেন? এভাবে বলো কেউ? ও মা, ওনারা বললে দোষ নেই, আমি পাল্টা বললেই দোষ। শোনো কবিতা, তোমার জন্য আমি করতে পারি ঝগড়া। আমার লাগবে না কোনো মহড়া, বাজাবো শুধু নাগারা। হেসে ফেলল ইরাম। অরণ্যর বাহু চাপড়ে বলে উঠল, পাগল হয়ে গেছেন আপনি। তোমাকে বইয়ের রূপে দেখে আমার সার্কিট হাউসে আগুন জ্বলে গেছে। এই জ্বালা শুধু আজকে রাতেই মেটানো সম্ভব হবে। তো বলছিলাম,
যদি এখনই আমরা একটু প্রাইভেসি খুঁজে পেতে পারি তাহলে। ইরাম ভ্রু তুলে অরণ্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে চলে গেল। পেছন থেকে অরণ্যর খিলখিলে হাসির আওয়াজ ভেসে এলো। স্টেজের কাছে চলে আসতেই ইরামের চোখ পড়ল অনাকাঙ্ক্ষিত মানুষটার উপর, সামিয়া মুন্সি। খালার বাড়িতে বেশ সংশয় নিয়েই দাওয়াত কার্ড পাঠিয়েছিল সে। ভাবেনি তিনি সত্যিই এসে পড়বেন। মিথিলার সঙ্গে কথা বলছেন সামিয়া। ইরাম এগোতেই ঘুরে তাকালেন তিনি। আপাত মস্তক পর্যবেক্ষণ করলেন নববধূকে। মাশাল্লাহ, কি মিষ্টি লাগছে আমার ইরামটাকে। খালামণি, সামিয়াকে জড়িয়ে ধরল ইরাম। কত বছর পর আজ এই মানুষটার এমন আদরের ছোঁয়া পেল, হিসাব নেই তার। সামিয়া ইরামের পিঠে পরম আদরের হাত বুলিয়ে দিলেন, কপালে চুমু খেলেন। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, অবশেষে তোর জীবনে সুখের দিন এসেছে। ইরাম মন ভরে গ্রহণ করল সবটুকু আদর। মুচকি হেসে বলল, সব তোমাদের দেওয়া খালামণি। তুমি আজ এসেছো, আমি এতটা খুশি হয়েছি বোঝাতে পারবো না তোমায়। আমিও রে, তোকে বধূর রূপে দেখার স্বাদ আজ পূরণ হয়ে গেল আমার। স্টেজে এসো আপু, ফ্যামিলি ফটো তুলবো। এমন সময় স্টেজ থেকে ইহানের ডাক ভেসে এলো। ইতিমধ্যে স্টেজের উপরে সোফায় বসেছে সবাই, রাহাত, মিথিলা, অরণ্য মাঝখানে। ইহান পিছনে দাঁড়িয়ে হাত তুলে ইরামকে ডাকছে। ইরাম সামিয়ার দিকে ফিরল। এসো খালামণি, ফ্যামিলি ফটো। আরে না না, ফ্যামিলি কিভাবে আমি? না, আসুন খালামণি প্লিজ, আপনি আমাদের পরিবারেরই তো। স্টেজ থেকে জোর গলায় বলল অরণ্য। এবার আর মানা করতে পারল না সামিয়া। ইরাম তাকে স্টেজে নিয়ে গেল। ইহানের সঙ্গে পিছনে দাঁড়ালেন তিনি হাসি মুখে। ইরাম অরণ্যর পাশে বসল। অত্যন্ত যত্ন নিয়ে তার চুলির ওড়না লেহেঙ্গা গুছিয়ে দিল অরণ্য নিজের হাতে, যেন ছবিতে সুন্দর দেখায়। মিউজিক বাজছে কম কম করে। মেহমানের বাচ্চারা এদিক ওদিক নাচানাচি করছে। অনেকে ছবি তুলছে স্টেজের। ফটোগ্রাফার পজিশন নিয়ে দাঁড়িয়ে। এত এত মানুষের লোক, এত আলোকসজ্জার মাঝে ঠোঁটে বিরাট হাসি ধরে রেখে যখন ইরাম সামনে তাকালো, তখন ভিড়ের মাঝে একটি অবয়বের উপর তার দৃষ্টি আটকে গেল। মেহমানদের বহু দূরে মেহমানদের ভিড়ের মাঝে একদম পিছন দিকে কালো পাঞ্জাবি পরনে এক সুউচ্চ সুঠাম অস্তিত্ব, জলজলে একজোড়া চোখ, ভ্রুর উপরে চকচকে সিলভার পিয়ার্সিং, বুকে দুই বাহু বেঁধে তাকিয়ে আছে স্টেজের দিকে। দৃষ্টি জুড়ে অনুভূতিহীনতা, শূন্যতা। ইরাম জমে গেল, নিষ্পলক চেয়ে রইল। ওই গভীর কালো চোখের সঙ্গে তার দৃষ্টি মিলল। অরণ্য নিজের মাঝে ইরামের একটা হাত ধরে রেখেছে। সেই হাতটা কাঁপলো খানি। অস্ফুটে সে আপন মনে উচ্চারণ করল, আলাদিন। ডাক্তারটা ওই মানুষ অব্দি পৌঁছেছে কিনা ইরামের জানা নেই। চোখ ধাঁধানো ফ্ল্যাশের আলোয় চারপাশ উদ্ভাসিত হতে লাগলো। বারংবার যখন ইরামের চোখ ছুঁয়ে এলো, তখন সে দেখল মানুষটা আর ভিড়ের মাঝে নেই। উল্টো ঘুরে হাঁটা ধরেছে। একটার সময় সে গেট পেরিয়ে বেরিয়ে গেল। আড়াল হয়ে গেল রাত্রির কালিগোলা আধার মাঝে। একবারও আর পিছন ফিরে চাইল না।